Assalamu alaikum. Sixth Banking Professional Exam 2025, First Part, Junior Associate of Institute of Bankers Bangladesh এর সাবজেক্ট কোড 103 এবং সাবজেক্ট প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বা অর্থনীতির মূলনীতি এই বিষয়ে আজকে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা মডিউল ডি এর উপর আজ ক্লাস করব। আপনারা জানেন লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংকিং প্রফেশনাল এক্সামের বিভিন্ন সাবজেক্টের উপরে ক্লাস সরবরাহ করা হচ্ছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা বা ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। ইতিপূর্বেই আমাদের ইউটিউব চ্যানেলে মডিউল এ, মডিউল বি এর ক্লাস সরবরাহ করা হয়েছে। আজ মডিউল ডি এর ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষা পরিচালনা করে আইবিবি, ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ, যেটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের নাম JAIBB এবং দ্বিতীয় পর্বের নাম AIBB। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স সাবজেক্টটি প্রথম পর্বে অনুষ্ঠিত হয়ে থাকে। এই সাবজেক্টের পরীক্ষা বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম উভয় মাধ্যমেই দেওয়া যায়। আজকের ক্লাস মডিউল ডি। মডিউল ডি এর টপিক হচ্ছে মার্কেট স্ট্রাকচার বা বাজার কাঠামো। ইকোনমিক্সে মার্কেট স্ট্রাকচারকে কয় ভাগে ভাগ করা যায় সেই বিষয়ে আজ আমাদের আলোচনা হচ্ছে। মার্কেট স্ট্রাকচারের একটি অংশ হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, যাকে বাংলায় বলা হয় পূর্ণ প্রতিযোগিতা। নাম্বার টু, মনোপলিস্টিক কম্পিটিশন, যার বাংলা একচেটিয়ামূলক প্রতিযোগিতা। নাম্বার থ্রি, অলিগোপলি, এর বাংলাও অলিগোপলি। নাম্বার ফোর, মনোপলি, যার বাংলা একচেটিয়া। এখন মার্কেট স্ট্রাকচার বা বাজার কাঠামো। অর্থনীতিতে বাজার হচ্ছে চার ধরনের। প্রতিযোগিতার উপর ভিত্তি করে বাজারকে চার ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান, পারফেক্ট কম্পিটিশন। নাম্বার টু, মনোপলিস্টিক কম্পিটিশন। নাম্বার থ্রি, অলিগোপলি। নাম্বার ফোর, মনোপলি। বাংলায় যদি আমরা বলি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া মূলক প্রতিযোগিতা বাজার, অলিগোপলি বাজার এবং একচেটিয়া বাজার। এগুলো হচ্ছে বাজারের ধরন অর্থনীতিতে: পারফেক্ট কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি, মনোপলি। এই চারটি বিষয়ে আমাদের মডিউল ডিতে আলোচনা হবে। আপনারা জানেন ইকোনমিক্স সাবজেক্টটি একটি সায়েন্স, সোশ্যাল সায়েন্স। What is economics? Economics is a social science that deals with the production, distribution, and consumption of goods and services. অর্থাৎ অর্থনীতি হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান যা পণ্যের উৎপাদন, বন্টন এবং ভোগ নিয়ে কাজ করে। Economics examines how people choose among the alternatives available to them. জনগণের কাছে যে বিকল্প থাকে সেই বিকল্পের মধ্য থেকে কিভাবে একটিকে পছন্দ করে নিতে হয় অর্থনীতি তা পরীক্ষা করে। দ্য ফাদার অফ ইকোনমিক্স ইজ অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। দ্য ফাদার অফ মডার্ন ইকোনমিক্স ইজ পল স্যামুয়েলসন। আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন। তাহলে অর্থনীতি কি জিনিস? ইকোনমিক্স ইজ আ সোশ্যাল সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজাম্পশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান যা পণ্য ও সেবার উৎপাদন, বন্টন এবং ভোগ নিয়ে কাজ করে। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। দ্য ফাদার অফ মডার্ন ইকোনমিক্স ইজ পল স্যামুয়েলসন। দ্য ফাদার অফ ইকোনমিক্স ইজ অ্যাডাম স্মিথ। পারফেক্ট কম্পিটিশন, বাংলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এটা কাকে বলে? এটি এমন একটি বাজার যেখানে অনেক ক্রেতা এবং বিক্রেতা থাকে এবং কোনো একক বিক্রেতা বাজারে পণ্যের দামকে প্রভাবিত করতে পারে না। পণ্যের দাম চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত হয়। পারফেক্ট কম্পিটিশন হচ্ছে একটা বাজার ব্যবস্থা যেখানে অনেক ক্রেতা থাকবে, অনেক বিক্রেতা থাকবে।
অনেক ক্রেতা থাকবে, অনেক বিক্রেতা থাকবে। এখন কোনো একজন বিক্রেতা বাজারে পণ্যের যে দাম সেই দামকে প্রভাবিত করতে পারবে না। বিক্রেতা চাইলেই সেই দামকে বৃদ্ধি করতে পারবে না, আবার চাইলেই সেই দামকে নিয়ন্ত্রণ করে হ্রাস করতে পারবে না। কারণ বাজারে দামটা নির্ধারণ হয় চাহিদা এবং যোগানের ভিত্তিতে। বাজারে পণ্যের যে চাহিদা এবং পণ্যের যে যোগান তার ভিত্তিতে মূল্য নির্ধারণ হয়। এটি হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেট, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। দ্বিতীয় যে মার্কেট স্ট্রাকচার, তার নাম হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। মনোপলিস্টিক কম্পিটিশন কি? একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, যেখানে অনেক বিক্রেতা আছে কিন্তু তারা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত পণ্য বিক্রি করে। অর্থাৎ এখানে বিক্রেতা আছে অনেক, কিন্তু এক বিক্রেতার পণ্যের সাথে আরেক বিক্রেতার পণ্যের মিল নেই। এক বিক্রেতার পণ্যের যে বৈশিষ্ট্য আরেক বিক্রেতার পণ্যের বৈশিষ্ট্য আলাদা। অর্থাৎ ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত পণ্য বিক্রি করে। মনোপলিস্টিক কম্পিটিশন। নাম্বার 3, অলিগোপলি। অলিগোপলি বাজার হচ্ছে এই বাজারে অল্প সংখ্যক বিক্রেতা থাকে, এখানে বিক্রেতার সংখ্যা কম যারা একে অপরের উপর নির্ভরশীল। অলিগোপলি মার্কেট হচ্ছে বিক্রেতার সংখ্যাটা কম কিন্তু এক পক্ষ আরেক পক্ষের উপর নির্ভরশীল। নাম্বার 4, মনোপলি, একচেটিয়া বাজার। একচেটিয়ার নাম থেকেই আমরা বুঝি যে এখানে বাজারের নিয়ন্ত্রণ করে একজন মাত্র ব্যক্তি। একটি মাত্র বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজারে থাকে, যার পণ্যের কোনো বিকল্প নেই। অর্থাৎ ওই পণ্যের কোনো অল্টারনেটিভ নেই, যার কারণে সে যখন ইচ্ছা দাম বৃদ্ধি করতে পারে। বিক্রেতা তার ইচ্ছা মতো মূল্য নির্ধারণ করতে পারে। ক্রেতা এক্ষেত্রে অনেকটা অসহায়ত্বের মতো, অথবা বিক্রেতার সিদ্ধান্ত মোতাবেক তাকে পণ্য ক্রয় করতে হয়। এটা হচ্ছে মনোপলি মার্কেট, একচেটিয়া বাজার। তাহলে ইকোনমিক্সে মার্কেট কত ধরনের আছে? 4 ধরনের। নাম্বার 1, পারফেক্ট কম্পিটিশন। নাম্বার 2, মনোপলিস্টিক কম্পিটিশন। নাম্বার 3, অলিগোপলি। নাম্বার 4, মনোপলি। পারফেক্ট কম্পিটিশন কি? এটি এমন একটি বাজার যেখানে অনেক ক্রেতা এবং অনেক বিক্রেতা থাকে, এবং কোনো একক বিক্রেতা বাজারে পণ্যের দামকে প্রভাবিত করতে পারে না। পণ্যের দাম চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত হয়। মনোপলিস্টিক কম্পিটিশন কি? একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, যেখানে অনেক বিক্রেতা আছে কিন্তু তারা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত পণ্য বিক্রি করে। নাম্বার 3, অলিগোপলি। অলিগোপলি বাজার কি? এই বাজারে অল্প সংখ্যক বিক্রেতা থাকে যারা একে অপরের উপর নির্ভরশীল। মনোপলি, একচেটিয়া বাজার, এইখানে একটি মাত্র বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে যার পণ্যের কোনো বিকল্প নেই। এইখানে একটি চার্ট দেখা যাচ্ছে। এই চার্টের ভিতরে মার্কেট স্ট্রাকচারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। নাম্বার 1, পারফেক্ট কম্পিটিশন। নাম্বার 2, মনোপলিস্টিক কম্পিটিশন। নাম্বার 3, অলিগোপলি। নাম্বার 4, মনোপলি। এখানে আরেকটি মানে চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে মার্কেট স্ট্রাকচার 4 ধরনের। নাম্বার 1, পারফেক্ট কম্পিটিশন। নাম্বার 2, মনোপলিস্টিক কম্পিটিশন। নাম্বার 3, অলিগোপলি। নাম্বার 4, মনোপলি। ইকোনমিক্সে মার্কেট স্ট্রাকচার 4 ধরনের মার্কেট রয়েছে: পূর্ণ প্রতিযোগিতামূলক, একচেটিয়া প্রতিযোগিতামূলক, অলিগোপলি এবং একচেটিয়া বাজার। আমরা এখন এই 4 ধরনের যে বাজার ব্যবস্থা রয়েছে তার বিস্তারিত জানবো। পারফেক্ট কম্পিটিশন এর বৈশিষ্ট্যগুলো কি কি? নাম্বার 1, ফর দ্য পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, এ ফার্ম ইজ এ প্রাইস টেকার অ্যান্ড মার্কেট ইজ দ্য প্রাইস মেকার। মূল্য প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় ফার্ম হচ্ছে প্রাইস টেকার, মূল্য গ্রহণকারী, আর মার্কেট হচ্ছে মূল্য তৈরিকারী। অর্থাৎ ফার্ম হচ্ছে প্রাইস টেকার আর মার্কেট হচ্ছে প্রাইস মেকার। Number 2, the market graph is a standard supply and demand graph with an equilibrium price and quantity. মার্কেটে যে গ্রাফ সেটা চাহিদা এবং যোগান রেখার ভিত্তিতে হয়ে থাকে, যেখানে ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি, অর্থাৎ বাজারে ভারসাম্য হয় দাম এবং পরিমাণের ভিত্তিতে। ইকুইলিব্রিয়াম প্রাইস ভারসাম্য মূল্য, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ভারসাম্য পরিমাণ। ডিমান্ড এবং সাপ্লাইয়ের ইন্টারাকশনের ভিত্তিতে মার্কেটে পণ্যের মূল্য নির্ধারণ হয়। পারফেক্ট কম্পিটিশন মার্কেটে। নাম্বার 3, সিন্স দ্য ফার্ম ইজ এ প্রাইস টেকার, যেহেতু ফার্ম হচ্ছে মূল্য গ্রহণকারী, নো অ্যাবিলিটি টু এফেক্ট প্রাইস, প্রাইসকে এফেক্ট করার কোনো
শক্তি নেই, সামর্থ্য নেই। দ্য ফার্মস ডিমান্ড কার্ভ ইজ হরাইজন্টাল। ফার্মের যে চাহিদা রেখা সেটা থাকে হরাইজন্টাল অর্থাৎ আনুভূমিক, পারফেক্টলি ইলাস্টিক এট দ্য মার্কেট প্রাইস। পারফেক্ট কম্পিটিশন সিস্টেমে ফার্ম হচ্ছে প্রাইস টেকার। যেহেতু ফার্ম প্রাইস টেকার, সেহেতু ফার্ম চাইলেই মার্কেটের প্রাইসকে এফেক্ট করতে পারে না, যার কারণে ফার্মের ডিমান্ড কার্ভটা হয় হরাইজন্টাল। 4. This demand curve is also the firm's average revenue, marginal revenue, price. Together, the four curves in one form, what is often labeled MR, DAR, P. MR হচ্ছে marginal revenue, D হচ্ছে demand, AR হচ্ছে average revenue, P হচ্ছে price। অর্থাৎ চারটা পার্ট মিলে একটা কার্ভ হবে বা একটা রেখা হবে। মার্জিনাল রেভিনিউ কার্ভ, ডিমান্ড কার্ভ, অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, প্রাইস কার্ভ, এগুলো এই পারফেক্ট কম্পিটিশন সিস্টেমে এক কার্ভেই প্রতিস্থাপিত হবে। মার্জিনাল রেভিনিউ, ডিমান্ড, অ্যাভারেজ রেভিনিউ, প্রাইস, সংক্ষেপে MRDARP। Number 5, the firm produces the quantity where marginal revenue equal marginal cost। যেখানে একটি পণ্যের মার্জিনাল রেভিনিউ অর্থাৎ প্রান্তিক রাজস্ব আর মার্জিনাল কস্ট হচ্ছে প্রান্তিক ব্যয়। প্রান্তিক রাজস্ব আর প্রান্তিক ব্যয় যেই পয়েন্টে সমান হবে সেই পয়েন্টেই আপনার নির্ধারণ হবে কতটুকু পণ্য বাজারে উৎপাদন করা হয়। কতটুকু পণ্য উৎপাদন করা হবে সেটি সেখানেই নিরূপিত হবে। আমরা পারফেক্ট কম্পিটিশনের একটি উদাহরণ দেখি। দেখুন, এই যে প্রথম যে ছবি, এখানে গ্রামীণ ফোন, টেলিটক, রবি, বাংলালিংক, এয়ারটেল, পাঁচটা মোবাইল অপারেটর কোম্পানির বা মোবাইল সিম কোম্পানির নাম দেওয়া হয়েছে। এই জায়গায় আছে ছয়টি। কি কি আছে দেখি আমরা। গ্রামীণ ফোন, এয়ারটেল, বাংলালিংক, সিটিসেল, টেলিটক, রবি। আমাদের দেশে যে মোবাইল ফোনগুলো আমরা ব্যবহার করি, এই মোবাইল ফোনে যে সিম ইউজ করি, সেই সিম হয়তো সেটা গ্রামীণ ফোনের অথবা এয়ারটেলের অথবা বাংলালিংকের অথবা টেলিটকের অথবা রবি। আগে আমাদের দেশে একটি মোবাইল অপারেটর কোম্পানি ছিল যার নাম সিটিসেল। বর্তমানে সিটিসেলের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ। তো পারফেক্ট কম্পিটিশন হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা। দেখুন, এইখানে বিক্রেতার সংখ্যা অনেক বেশি, তাই না? অর্থাৎ গ্রামীণ ফোন বা এয়ারটেল বা বাংলালিংক যদি গ্রামীণ ফোন তার কল রেট বৃদ্ধি করে দেয় আর বাংলালিংক যদি তার কল রেট হ্রাস করে দেয়, তাহলে জনগণ চেষ্টা করবে বাংলালিংক সিমে কথা বলার জন্য। আবার প্রতি এমবি ইন্টারনেটের মূল্য বা ইন্টারনেট ব্যবহারের মূল্য যদি এয়ারটেল বৃদ্ধি করে দেয় আর টেলিটক যদি হ্রাস করে, তাহলে জনগণ এয়ারটেল সিম ব্যবহার করার পরিবর্তে টেলিটক সিম ব্যবহার করবে। বিষয়টা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন কি পূর্ণ প্রতিযোগিতা। এখানে বাজারে যে ক্রেতারা থাকে, বিক্রেতা থাকে, এই বিক্রেতারা মানে বিক্রেতারা এমন ভাবে পণ্যের মূল্য নির্ধারণ করে সেটা বাজার চাহিদা মোতাবেক। এবং তারা আমরা যেমন আগের স্লাইডে দেখলাম যে ফর দ্য পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট দ্য ফার্ম ইজ এ প্রাইস টেকার, মার্কেট ইজ প্রাইস মেকার। এবং এই যে 3 নম্বর পয়েন্টে লেখা আছে সিন্স দ্য ফার্ম ইজ এ প্রাইস টেকার নো অ্যাবিলিটি টু এফেক্ট দ্য প্রাইস। অর্থাৎ এইখানে যে প্রতিষ্ঠানগুলো ব্যবসা করে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পারফেক্ট কম্পিটিশনে, তারা যা জনগণের চাহিদা বা ভোক্তার চাহিদার ভিত্তিতেই মূল্য নির্ধারণ করে। কারণ এইখানে যদি অধিক মূল্য কোনো কোম্পানি বা কোনো ফার্ম নির্ধারণ করে পণ্যের, তাহলে পার্শ্ববর্তী ফার্ম যদি কম মূল্যে সেই সেবা দেয়, সেক্ষেত্রে গ্রাহক হাতছাড়া হওয়ার ভয় থাকে। তাই কাছাকাছি ব্যবধানেই এক এক কোম্পানির মানে ইন্টারনেট খরচ, কল রেট কস্ট, এসএমএস কস্ট বা অন্যান্য যে সকল ইউটিলিটি বিল কস্ট আছে সেগুলো নির্ধারণ হয়। এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেটের ক্ষেত্রে। এখন দেখুন, আমাদের এইখানে যে মোবাইল অপারেটর গুলো রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করে সরকারি যে সংস্থা, তার নাম হচ্ছে বাংলাদেশ আহ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। এই বিটিআরসি
আমাদের মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এটি একটি পারফেক্ট কম্পিটিশনের বাস্তব উদাহরণ। আমরা আরো একটি উদাহরণ দেখাচ্ছি পারফেক্ট কম্পিটিশনের। এখানে দেখুন, বাংলাদেশে যে মোবাইল ফোন সেল হয়, সেই ফোন কোম্পানি অর্থাৎ মোবাইল সেট যারা বিক্রি করে, তাদের শীর্ষ 5টি প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে: শাওমি, স্যামসাং, অ্যাপল, ওপো, ভিভো, রিয়েলমি। এইখানে মোবাইল সেলিং কোম্পানিগুলো যখন পণ্য বিক্রি করে, তখন কোনো একটি মোবাইলের একই কনফিগারেশন, একই রেজুলেশন, একই ব্যাটারি ক্যাপাসিটি, ক্যামেরার সেম পিক্সেলে একটি সেটের মূল্য যদি স্যামসাং এ থাকে 50,000 টাকা, আর সেটি যদি ওপোতে থাকে 70,000 টাকা, তাহলে মানুষ ওপো না কিনে স্যামসাং কিনবে কেন? কারণ সেম কনফিগারেশন, সেম কোয়ালিটিতে, সেম ইউজেবিলিটিতে যদি 50,000 টাকাতে একটা মোবাইল সেট পাওয়া যায়, সেক্ষেত্রে 70,000-এ অন্য কোম্পানি থেকে ক্রয় করতে চায় না। তো বাজারে যতগুলো কোম্পানি রয়েছে, তারা পণ্যের মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে অন্যান্য কোম্পানি কি সুবিধাতে কতটুকু মূল্য নির্ধারণ করছে সেটি দেখেই তারাও মূল্য নির্ধারণ করে, যাতে ভোক্তারা খুব সহজেই তাদের চাহিদা মোতাবেক পণ্য পেতে পারে। এটিও পারফেক্ট কম্পিটিশনের উদাহরণ। অর্থাৎ এখানে অনেক সেলার রয়েছে, এক সেলার যদি বেশি দামে পণ্য বিক্রি করে, তার কাছ থেকে জনগণ না কিনে কম দামে যদি একই সুযোগ সুবিধা সম্পন্ন কোনো ডিভাইস পাওয়া যায়, তাহলে তার কাছ থেকে ক্রয় করবে। তো এটি হচ্ছে পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতামূলক ব্যবসা। স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, জি জি। আচ্ছা আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। পারফেক্ট কম্পিটিশন মার্কেট। এখন আমরা দেখবো একটি গ্রাফ পারফেক্ট কম্পিটিশনের। এইখানে দেখুন, মার্কেট এন্ড ফার্ম ইকুইলিব্রিয়াম ইন দ্য পারফেক্টলি কম্পিটিটিভ স্ট্রাকচার। মার্কেট এন্ড ফার্ম, এই জায়গাতে একটা মার্কেটের ইকুইলিব্রিয়াম কিভাবে হয় এবং ফার্মের ইকুইলিব্রিয়াম কিভাবে হয়, অর্থাৎ ভারসাম্য। এই যে ভার্টিক্যাল লাইনটা, এটি হচ্ছে প্রাইস, আর হরাইজন্টাল লাইন যেটা নিচে আছে, এটি হচ্ছে কোয়ান্টিটি। হরাইজন্টাল হচ্ছে আনুভূমিক, যেটি মানে ভূমির সাথে থাকে, আর যেটি উল্লম্ব আছে এটি হচ্ছে প্রাইস। এখন এই এস হচ্ছে সাপ্লাই কার্ভ, বি হচ্ছে ডিমান্ড কার্ভ। আমরা ইকোনমিক্সের পূর্বের ক্লাসেই শিখেছি যে ডিমান্ড কার্ভ হচ্ছে প্রাইসের সাথে নেগেটিভ রিলেশন, আর সাপ্লাই কার্ভ হচ্ছে প্রাইসের সাথে পজিটিভ রিলেশন। সাপ্লাই কার্ভটা থাকবে ঊর্ধ্বমুখী, আর ডিমান্ড কার্ভটা থাকবে নিম্নমুখী, অর্থাৎ দাম বাড়লে পণ্যের চাহিদা কমে, আর দাম বাড়লে পণ্যের সাপ্লাই বা যোগান বাড়ে। দাম বাড়লে চাহিদা কেন কমে? কারণ দাম যদি বেড়ে যায়, তাহলে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, যার কারণে মানুষ, অর্থাৎ প্রতি হালি বা প্রতি 1 ডজন ডিমের মূল্য যদি 120 টাকা হয়, তাহলে আপনার কাছে যদি 240 টাকা থাকে, আপনি 2 ডজন ডিম ক্রয় করতে পারবেন। কিন্তু 1 ডজন ডিমের মূল্য যদি 150 টাকা হয় বা 160 টাকা হয়, তাহলে আপনার কাছে যে 240 টাকা রয়েছে, এই 240 টাকা দিয়ে আপনি 2 ডজন ডিম ক্রয় করতে পারবেন না, আপনি আগের চেয়ে কম ডিম ক্রয় করতে পারবেন। তো এটি হচ্ছে বিষয়। পণ্যের মূল্য বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। ধরুন আপনার কাছে 1,000 টাকা রয়েছে, আপনি চাচ্ছেন বাজার থেকে বিফ বা গরুর মাংস ক্রয় করার জন্য। এখন আপনি জানেন যে বাজারে মাংসের দাম রয়েছে 700 টাকা করে কেজি। বাজারে যাওয়ার পরে আপনি দেখলেন যে না, মাংসের দাম হয়েছে 900 টাকা কেজি, তাহলে আপনার প্রস্তুতি ছিল 1 কেজি এবং তার চেয়ে আরো বেশি মাংস ক্রয় করা। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যেই টাকা আছে, সেই টাকায় দাম বৃদ্ধি হওয়ার কারণে আগের চেয়ে আপনি কম গরুর মাংস ক্রয় করতে পারবেন। এটি হচ্ছে দাম বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, যার কারণে ডিমান্ড কমে যায়। আবার দাম বাড়লে সাপ্লাই বা যোগান বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ হচ্ছে এটা বিক্রেতার বিষয়। যদি দাম বেশি হয়, তাহলে বেশি দামে ভোক্তা বেশি পণ্য বেশি লাভ করতে পারে, যার কারণে সাপ্লাই বৃদ্ধি পায়। কারণ হচ্ছে যদি বেশি দামে পণ্য বিক্রয় করে, তাহলে লাভও বেশি হয়, আর লাভটা বেশি হয় কার? বিক্রেতার। যার কারণে হচ্ছে সাপ্লাই কার্ভ, প্রাইস বৃদ্ধি পেলে সাপ্লাই বাড়ে বা যোগান বাড়ে। এই কারণে সাপ্লাই কার্ভ হচ্ছে ঊর্ধ্বমুখী,
আর ডিমান্ড কার্ভ হচ্ছে নিম্নমুখী। যেহেতু দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, তাই ডিমান্ড কার্ভ নিম্নমুখী। আর দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, তাই সাপ্লাই কার্ভ ঊর্ধ্বমুখী। এখন এই ডিমান্ড এবং সাপ্লাই, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টে দুটো রেখা মিলিত হয়েছে। যেহেতু এই পয়েন্টে দুটো রেখা মিলিত হয়েছে, সেহেতু এইটাই হচ্ছে আপনার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই পিইটি হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, আর হচ্ছে কিউই হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। একটা হচ্ছে পিই ইকুইলিব্রিয়াম প্রাইস, আর কিউই হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এটা হচ্ছে মার্কেটের ইকুইলিব্রিয়াম। এবার আমরা দেখব ফার্মের ইকুইলিব্রিয়াম। ফার্মের ক্ষেত্রে দেখুন তিনটি রেখা আছে। জি, ওয়ালাইকুম সালাম স্যার, আসছে? হ্যাঁ, জি, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ফার্মের ক্ষেত্রে হচ্ছে এইখানে এমসি তে হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ। এটিসি হচ্ছে এভারেজ টোটাল কস্ট। তারপরে এই যে একটি রেখা রয়েছে বেগুনি রঙের, এই রেখাটি দেখুন আপনার কি কি আছে এখানে। এম আর হচ্ছে মার্জিনাল রেভিনিউ। ডি হচ্ছে ডিমান্ড। এ আর হচ্ছে এভারেজ রেভিনিউ। পি হচ্ছে প্রাইস। আমরা যখন পারফেক্ট কম্পিটিশনের মানে থিওরিটা পড়লাম, সেখানে আমাদের একটি পয়েন্ট ছিল যে পাই যে 4 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে দেখুন, দিস ডিমান্ড কার্ভ ইজ অলসো দ্য ফার্মস এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, প্রাইস। অর্থাৎ টুগেদার দ্য ফোর কার্ভ, চারটা রেখা মিলে একটা রেখা তৈরি হয়েছে। এই চারটা রেখা কি কি? মার্জিনাল রেভিনিউ, ডিমান্ড, এভারেজ রেভিনিউ এবং প্রাইস। মার্জিনাল রেভিনিউ এর বাংলা কি? প্রান্তিক রাজস্ব। ডিমান্ড এর বাংলা কি? চাহিদা। এভারেজ রেভিনিউ এর বাংলা কি? গড় রাজস্ব। প্রাইস এর বাংলা মূল্য। অর্থাৎ প্রান্তিক রাজস্ব, চাহিদা, গড় রাজস্ব, মূল্য, এই চারটি মিলিয়েই হচ্ছে আমাদের এই ডিমান্ড কার্ভটি শো করে পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে। আর কোথায় উৎপাদন হবে, কতটুকু পণ্য উৎপাদন হবে? যেখানে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট সমান হবে, ইন্টারসেক্ট করবে। এখন সেটি আমরা দেখব গ্রাফে। গ্রাফে আমরা যে গ্রাফটা মাত্র দেখলাম, সেই গ্রাফে আমাদের কি লেখা আছে আমরা একটু দেখি। এই যে দেখুন, ফার্মের ক্ষেত্রে এই যে রেখাটি, এই রেখাটি এখানে কি কি শো করতেছে? এখানে মার্জিনাল রেভিনিউ আছে, ডিমান্ড আছে, এভারেজ রেভিনিউ আছে, প্রাইস আছে। চারটা পার্ট আছে এই ডিমান্ড কার্ভের ভিতরে। আচ্ছা, কতটুকু কোয়ান্টিটি উৎপাদন করবে? এই যে এইখানে উৎপাদন করবে কিউএফ, কোয়ান্টিটি ফর ফার্ম। কেন এখানে উৎপাদন হবে? কারণ এইখানে এই যে মার্জিনাল কস্ট এমসি, যেটা সবুজ রঙের রেখা, সবুজ রঙের রেখা, আর হচ্ছে এটিসি এভারেজ টোটাল কস্ট। তো এভারেজ কস্ট আর হচ্ছে মার্জিনাল রেভিনিউ, দুটো জিনিস এই জায়গায় সমান হয়েছে। এই দুটো অংশ যেখানে সমান হবে, সেখানে হবে কোয়ান্টিটি বা পরিমাণ। অর্থাৎ এইখানে ফার্মের উৎপাদন হবে। ফার্মের উৎপাদনটা কোথায় হবে? যে জায়গাতে মার্জিনাল কস্ট আর এভারেজ কস্ট মিলিত হবে, সেই জায়গায় একটি ফার্ম উৎপাদন করবে। তাহলে মার্কেটের ইকুইলিব্রিয়াম আর ফার্মের ইকুইলিব্রিয়াম একই অবস্থায় আছে। মার্কেটের ক্ষেত্রে এটা বাজারের সামগ্রিক চিত্র, যেখানে চাহিদা এবং যোগান, ডিমান্ড এবং সাপ্লাই এর ভিত্তিতে বাজারে পণ্যের মূল্য নির্ধারণ হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাইলেই ফার্ম তার পণ্য মূল্য নির্ধারণ করতে পারে না। পণ্যের মূল্য নির্ধারণ হয় বাজারে ভোক্তাদের চাহিদা এবং দোকানদারদের সাপ্লাই বা যোগানের ভিত্তিতে। আর ফার্মের ক্ষেত্রে ফার্ম কতটুকু উৎপাদন করবে, তার কোয়ান্টিটি কোথায় হবে, সেটা হচ্ছে যেই জায়গায় মার্জিনাল কস্ট আর এভারেজ টোটাল কস্ট বা এভারেজ কস্ট মিলিত হবে, সেই জায়গাতে উৎপাদন হবে। ফার্মের ক্ষেত্রে মার্জিনাল রেভিনিউ, মার্জিন, ডিমান্ড, এভারেজ রেভিনিউ এবং প্রাইস, চারটাই একটি রেখায় প্রতিস্থাপন করা হয়েছে। এটি হচ্ছে আমাদের পারফেক্ট কম্পিটিশন মার্কেট, যাকে বাংলায় বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেখানে অনেক বিক্রেতা থাকবে, অনেক ক্রেতা থাকবে। এক বিক্রেতা যদি একটা পণ্যের মূল্য বেশি নির্ধারণ করে, অন্য বিক্রেতা যদি কমে নির্ধারণ করে, সেক্ষেত্রে ভোক্তা ওই কম মূল্য যেখানে থাকবে সেইখানে দাবি চলে যাবে। যার কারণে বাজারে সমান সমান বৈশিষ্ট্য সম্পন্ন পণ্যের অধিক মূল্য কোনো ক্রেতাই সাধারণত নির্ধারণ করতে চায় না। আপনারা দেখবেন এগুলো অনেকটা পাইকারি মার্কেটের মতো। যেমন পোশাক ক্রয় করতে গেলে, বা আপনি যদি পাইকারি বাজার থেকে কাপড় ক্রয় করতে যান ইসলামপুর থেকে, যারা কাপড় ব্যবসায়ী রয়েছে, অথবা নরসিংদী এলাকা থেকে, তাহলে দেখবেন সেখানে এক দোকানের মূল্য হচ্ছে আরেক দোকানের দামে সামান্য ব্যবধান, অনেক বেশি ব্যবধান নাই। কেন? কারণ হচ্ছে সেখানে এক দোকানে যদি বেশি পণ্য নির্ধারণ করা হয়, তাহলে ভোক্তা ওই দোকান থেকে দ্বিতীয়বার আর পণ্য ক্রয় করতে চায় না।
যার কারণে ব্যবসায়ীরা বা মার্কেটে যারা বিক্রেতা রয়েছে, অনেক বিক্রেতা থাকবে কিন্তু সবাই একটা কাছাকাছি জায়গায় পণ্যের মূল্য নির্ধারণ করে এবং পণ্যের কোয়ালিটিও তারা মেনটেন করে। কারণ খারাপ মানের পণ্য যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বা পারফেক্ট কম্পিটিশনে দেওয়া হয়, তাহলে তার কাছেও ভোক্তা দ্বিতীয়বার আর যাবে না পণ্য ক্রয় করার করতে। অর্থাৎ দেখুন, আপনি যদি মোবাইল কোম্পানি যেগুলো রয়েছে আমাদের দেশে, এক মোবাইল কোম্পানির সেট যদি খুবই নিম্নমানের হয়, ওই দামে আপনি দ্বিতীয়বার আর তার কাছ থেকে মোবাইল সেট ক্রয় করবেন না। কেন? কারণ হচ্ছে তার সেটের কোয়ালিটি খারাপ। তো বাজারে পণ্যের মান এবং পণ্যের মূল্য দুটোই খুব সতর্কতার সাথে বিক্রেতাকে নির্ধারণ করতে হয়। এখন আরেকটা জিনিস দেখবো আমরা, দ্বিতীয় মার্কেট, তার নাম হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। মনোপলিস্টিক মার্কেট সম্পর্কে আমরা দেখবো। মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট কি জিনিস? দ্য মনোপলিস্টিক practically is the market structure that combines monopoly and competition। অর্থাৎ মনোপলি মার্কেট আর কম্পিটিশন মার্কেট দুটোকে একত্রিত করে যে বাজার ব্যবস্থা হয় তার নামই হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। এখানে দুটো পার্ট, একদিকে থাকবে মনোপলি একচেটিয়া, আরেকদিকে থাকবে কি পারফেক্ট কম্পিটিশন। এই দুটোকে যুক্ত করে যে মার্কেট তার নাম হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। দেখুন এখানে একটি গ্রাফ দেখা যাচ্ছে, অর্থাৎ দুটো অংশকে যুক্ত করে একটি মার্কেট ব্যবস্থা যখন তৈরি করা হয় তার নামই হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। In monopolistic competition, firms face downward sloping demand curve। মনোপলিস্টিক কম্পিটিশনের ক্ষেত্রে প্রতিটি ফার্ম দেখে যে এখানে চাহিদার যে রেখা সেটা থাকে নিম্নমুখী। মনোপলিস্টিক কম্পিটিশনের চাহিদা রেখাটা কিরকম থাকে? নিম্নমুখী থাকে। ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ। ডাউনওয়ার্ড মানে স্লোপিং মানে নিম্নমুখী, আর আপওয়ার্ড স্লোপিং মানে হচ্ছে ঊর্ধ্বমুখী। যদি ডিমান্ড কার্ভ ঊর্ধ্বমুখী হয় তাকে বলি আমরা আপওয়ার্ড স্লোপিং, আর যদি নিম্নমুখী হয় তার নাম হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং। এখন এইখানে মনোপলিস্টিক কম্পিটিশন এই জায়গাতে কিছু কিছু মানে কিছুটা প্রতিযোগিতা থাকবে, আবার সেটাও একচেটিয়ার মতো করে। এর নাম হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। দেয়ারফর দে হ্যাভ নো মনোপলি পাওয়ার। এখানে যেহেতু ডাউনওয়ার্ড স্লোপিং, তাই এখানে চাইলেই তারা আবার মনোপলি পাওয়ার এক্সারসাইজ করতে পারে না। বাট দিস ডাজ নট মিন দ্যাট monopolistically competitive firm are likely to earn large profit। এর মানে এই নয় একচেটিয়া বাজারে আপনি চাইলেই অনেক বেশি মুনাফা অর্জন করবেন। মনোপলিস্টিক কম্পিটিশন ইজ অলসো সিমিলার টু পারফেক্ট কম্পিটিশন। মনোপলিস্টিক কম্পিটিশনটা পারফেক্ট কম্পিটিশনের অনেকটাই কাছাকাছি, অর্থাৎ এটা অনেকটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথেও মিল রয়েছে। বিকজ দেয়ার আর ফ্রি এন্ট্রি, এখানে খুব সহজেই প্রবেশ করা যায়। The potential to earn profits will attract new firms with competing brand, driving economic profits down to zero। পারফেক্ট কম্পিটিশন মার্কেটে যেমন আপনি চাইলে এন্ট্রি নিতে পারবেন, চাইলে এক্সিট নিতে পারবেন, এই মনোপলিস্টিক কম্পিটিশনেও এন্ট্রি এবং এক্সিট উন্মুক্ত আপনার জন্য। The potential to earn profits will attract new firms to with competing brand, ড্রাইভিং ইকোনমিক প্রফিটস ডাউন টু জিরো। যেহেতু এইখানে মুনাফা অর্জন করার সম্ভাবনা রয়েছে, পটেনশিয়ালিটি রয়েছে, পটেনশিয়াল টু আর্ন প্রফিট, মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে, সেহেতু নতুন নতুন ফার্ম এই মনোপলিস্টিক মার্কেটে প্রবেশ করে। মনোপলিস্টিক মার্কেটে নতুন নতুন ফার্ম প্রবেশ করে, যার ফলে একটা সময় ইকোনমিক প্রফিটটা জিরোতে নেমে আসে। তাহলে মনোপলিস্টিক মার্কেটটা কি জিনিস? যেখানে মনোপলি এবং কম্পিটিশন এই দুটো মার্কেট মিলিয়ে সৃষ্টি হয় মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। ইন মনোপলিস্টিক কম্পিটিশন ফার্ম ফেস ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ। এই মনোপলিস্টিক কম্পিটিশনে ফার্মের চাহিদা রেখাটা থাকে নিম্নমুখী, ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ, নিম্নমুখী চাহিদা রেখা। বাট দিস ডাজ নট মিন দ্যাট monopolistically competitive firm are likely to earn large profit। এখানে এরকম না যে চাইলেই মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটে প্রতিষ্ঠানগুলো বা ফার্মগুলো অনেক বেশি মুনাফা অর্জন করবে। দে হ্যাভ সাম মনোপলি পাওয়ার, তাদের কিছু কিছু ক্ষেত্রে একচেটিয়া ক্ষমতা রয়েছে। মনোপলিস্টিক কম্পিটিশন ইজ অলসো সিমিলার টু পারফেক্ট কম্পিটিশন। মনোপলিস্টিক কম্পিটিশন অনেকটা এক পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মতোই। অনেক ক্ষেত্রে সেটা পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে মিল রয়েছে। বিকজ
দেয়ার ইজ ফ্রি এন্ট্রি। আমাদের পারফেক্ট কম্পিটিশনে যেমন চাইলেই যে কেউ বিজনেস এন্ট্রি নিতে পারে, বিজনেস এক্সিট করতে পারে, ঠিক একইভাবে মনোপলিস্টিক কম্পিটিশনে ফ্রি এন্ট্রি, চাইলেই আপনি সহজেই এখানে প্রবেশ করতে পারবেন। দ্য পটেনশিয়াল টু আর্ন প্রফিট উইল অ্যাট্রাক্ট নিউ ফার্মস। পটেনশিয়াল টু আর্ন প্রফিট অর্থাৎ মুনাফা অর্জনের যে সক্ষমতা বা সম্ভাবনা, এটি নতুন নতুন প্রতিষ্ঠানকে এই মার্কেটে প্রবেশ করার জন্য মানে সুযোগ করে দেয়। একটা সময় ড্রাইভিং ইকোনমিক প্রফিট ডাউন টু জিরো, ইকোনমিক প্রফিটকেও সেটি জিরো প্রফিটে নিয়ে আসে। দেখুন কয়েকটা উদাহরণ দেখি মনোপলিস্টিক কম্পিটিশনের। মনোপলিস্টিক কম্পিটিশনের উদাহরণ যদি আমরা দেখি, স্মার্টফোনের ভিতরে দেখুন, অ্যাপেলেরও স্মার্টফোন রয়েছে, স্যামসাং এরও স্মার্টফোন রয়েছে, তাই না? আরো অনেক প্রতিষ্ঠানই রয়েছে, আমরা দুটো প্রতিষ্ঠানের নাম দিলাম। অর্থাৎ এইখানে অ্যাপেল এবং স্যামসাং এরা যেই মানে কোয়ালিটি সম্পন্ন মোবাইল ফোন বা হ্যান্ডসেট সরবরাহ করে, সেক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের আইফোনের সাথে বা স্যামসাং এর যে ফোন রয়েছে তার সাথে কিছু কিছু জায়গায় সাদৃশ্য রয়েছে, আবার কিছু জায়গাতে ব্যতিক্রম রয়েছে। মূল্যের ক্ষেত্রেও এক এক একটি প্রতিষ্ঠানের মূল্য আরেকটি প্রতিষ্ঠানের মূল্য থেকে আলাদা। এইখানে মনোপলিস্টিক কম্পিটিশন এটা এখানে মানে কিছু কিছু জায়গায় তাদের একচেটিয়া প্রভাব আছে। যেমন আপনি আইফোনের যে মূল্য নির্ধারণ করা, আইফোনের আহ, মানে আইফোন যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের মানে মানে কি বলে এটাকে, এক্সাক্ট সাবস্টিটিউট বা পিওর অল্টারনেটিভ বলতে খুব কম প্রতিষ্ঠানই রয়েছে। যার কারণে আইফোন যে মূল্য নির্ধারণ করে প্রতিটি হ্যান্ডসেটের, সেই মূল্যেই জনগণ সেটি ক্রয় করে। একে তো ব্র্যান্ড ভ্যালু, দ্বিতীয়ত কোয়ালিটি। তো এটা একদিকে একটা মনোপলিস্টিক কম্পিটিশন, অর্থাৎ এখানে একচেটিয়া একটি সুবিধা এই অ্যাপেল বা আইফোন পেয়ে থাকে। সফট ড্রিঙ্কের দিকে যদি আমরা দেখি, পেপসি বা কোকা কোলা। কোকা কোলা একটি সফট ড্রিঙ্ক, আবার আমাদের যদিও এটি একটি বিদেশি প্রোডাক্ট, আবার আমাদের বাংলাদেশে অনেক ধরনের সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্কস রয়েছে, কোমল পানি। যেমন আপনার রয়েছে প্রাণ আপ, রয়েছে আপার টেন, রয়েছে চিয়ার আপ, রয়েছে পাওয়ার, রয়েছে স্পিড। বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস রয়েছে যেগুলো বাংলাদেশে উৎপাদিত হয়, বাংলাদেশি ব্র্যান্ড। এখন 1 লিটার কোকা কোলা এবং 1 লিটার মোজো, দুটো দামের মধ্যে তফাৎ রয়েছে। কোকা কোলার দাম বেশি, মোজোর দাম কম। ক্লিয়ার আপ বা চিয়ার আপ বা প্রাণ আপ, তাদের দাম কোকা কোলার তুলনায় কম। তাহলে এই কোকা কোলারই বিকল্প সফট ড্রিঙ্ক রয়েছে আমাদের চারপাশে, তা থাকা সত্ত্বেও এটির দাম কম, মানে দামটা বেশি অন্যান্য সফট ড্রিঙ্ক এর চাইতে। কেন পেপসি বা কোকা কোলার দাম বেশি অন্যান্য সফট ড্রিঙ্কের চাইতে? আহ, এই কারণে তারা মানে তারা তাদের পণ্যের জন্য কিছুটা মনোপলি বা একচেটিয়া মূল্য নির্ধারণ করে। আর আমাদের দেশীয় যে সফট ড্রিঙ্ক গুলো, তারা আবার কম্পিটিটিভ মার্কেটের মতো মূল্য নির্ধারণ করে। তো এটি হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন, অর্থাৎ মনোপলি আর কম্পিটিশন দুটো মিক্স আপ করে যে মার্কেট, সেটি হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। আসুন, ক্লোথিং পোশাকের ক্ষেত্রে এখানে দুটো ব্র্যান্ড আছে, যারা, এইচএন, এগুলো পাশাপাশি আমাদের বাংলাদেশীয় অনেক পোশাকের ব্র্যান্ড রয়েছে। তো এই ব্র্যান্ডগুলো যেগুলো ফরেন ব্র্যান্ড, তাদের মূল্য সাধারণত একটু বেশি। আমাদের লোকাল বা দেশীয় যে ব্র্যান্ডগুলো, সেটার মূল্য তুলনামূলক কম। তো এই ক্ষেত্রে কম্পিটিশন কি? কম্পিটিশনটা হচ্ছে যেগুলো ফরেন ব্র্যান্ড, তাদের মূল্য আহ বেশি, তারা তাদের পণ্যের বেশি মূল্য নির্ধারণ করছে। পক্ষান্তরে দেশীয় ব্র্যান্ডগুলো মানে ক্রেতার নাগালের ভিতরে রেখেই পণ্যের মূল্য নির্ধারণ করছে। ট্যাক্সিতে আসুন, দুটো প্রতিষ্ঠানের নাম আছে, উবার, ওলা। এইখানে দেখুন এই উবার, তারা, উবারেরও একটি বিকল্প রয়েছে এখন বর্তমানে আমাদের দেশে, পাঠাও রয়েছে। এই উবার তাদের যখন রেট ছিল, প্রথম যখন
বাংলাদেশে উবার সার্ভিস চালু হয়, তখন প্রতি কিলোমিটারে ট্যাক্সি বা প্রাইভেট কারের যে ভাড়া নির্ধারণ করা হতো, এখন সেটি একটু কম রয়েছে। যদি আরো কোনো বিকল্প কোম্পানি বা সার্ভিস প্রোভাইডার চালু হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে এটার সেবার মূল্য আরো কমবে। তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা একচেটিয়া সুবিধা পাচ্ছে উবার। যখন আবার অন্যান্য কম্পিটিটর তৈরি হবে, সেই একচেটিয়া সুবিধাটা কমে যাবে। মনোপলিস্টিক কম্পিটিশন হচ্ছে এমন একটি বাজার ব্যবস্থা যেখানে ওই ক্যাটাগরির কয়েকটি ফার্ম থাকবে যারা বেশি মুনাফা অর্জন করবে, আবার কিছু কিছু ফার্ম থাকবে যারা কম মুনাফা অর্জন করবে। যারা বেশি মুনাফা অর্জন করবে তাদের ব্র্যান্ড ভ্যালু বা প্রোডাক্টের ইউনিকনেসের জন্য তারা বেশি মূল্যে পণ্য বা সেবা বাজারে সরবরাহ করে। আর যাদেরটা কম দাম রয়েছে, তাদের ব্র্যান্ড ভ্যালু অথবা তাদের কোয়ালিটি লেস হওয়ার কারণে তারা পণ্যের মূল্য কম নির্ধারণ করে। এটি মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। পারফেক্ট কম্পিটিশন না। কেন? পারফেক্ট কম্পিটিশন হলে এর অনেকগুলো অল্টারনেটিভ থাকতো। যেমন আইফোনের অনেক অল্টারনেটিভ নেই। যদি আইফোনের আরো একাধিক অল্টারনেটিভ থাকতো, তাহলে আবার আইফোনের মূল্য পূর্বের তুলনায় কম নির্ধারণ হতো। আমরা একটু দেখি এই মার্কেটের আমাদের গ্রাফটা কিরকম হয় মনোপলিস্টিক কম্পিটিশনের ক্ষেত্রে। এখানে দেখুন একটি গ্রাফ দেখা যাচ্ছে। এমসি হচ্ছে মার্জিনাল কস্ট, এসি হচ্ছে অ্যাভারেজ কস্ট, ডি হচ্ছে ডিমান্ড, এল আর মিনস লং রান, আর এই ডিএসআর হচ্ছে শর্ট রান, অর্থাৎ স্বল্প মেয়াদে চাহিদা, আর এটা হচ্ছে দীর্ঘমেয়াদে চাহিদা। এম আর হচ্ছে মার্জিনাল রেভিনিউ লং রান বা দীর্ঘমেয়াদে, আর এটি হচ্ছে এম আর হচ্ছে মার্জিনাল রেভিনিউ শর্ট রান স্বল্প মেয়াদে। প্রথম চিত্রটি হচ্ছে স্বল্প মেয়াদে বাজারের অবস্থা, দ্বিতীয় চিত্রটি হচ্ছে দীর্ঘমেয়াদে বাজারের অবস্থা। এইখানে দেখুন এই জায়গাতে এম সি মার্জিনাল কস্ট, এ সি অ্যাভারেজ কস্ট, আর ডি হচ্ছে ডিমান্ড। এই ডিমান্ড কার্ভ আর নিচে যেটা আছে এটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট যেই জায়গায় একত্রিত হবে সেই জায়গায় পণ্যের কোয়ান্টিটি নির্ধারিত হয়। এটা আমরা মানে কিছুক্ষণ আগে শিখেছি পারফেক্ট কম্পিটিশনে। সেখানে বলা ছিল মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট যেখানে সমান হবে সেখানেই পণ্য উৎপাদন হবে। দেখুন এই যে লাল রং, এই যে এমসি মার্জিনাল কস্ট, এমসি মার্জিনাল কস্ট, আর এই যে এম আর মার্জিনাল রেভিনিউ, এই দুটা এই জায়গায় একত্রিত হয়েছে। তাই এখানে পণ্যের উৎপাদনে যে কিউ, কিউ মিনস কোয়ান্টিটি, নিচে ভার্টিক্যাল হরাইজন্টাল লাইনটা হচ্ছে কোয়ান্টিটি, আর এই ভার্টিক্যাল লাইনটা হচ্ছে প্রাইস। লম্বা লম্বা যে লাইনটা এটি হচ্ছে প্রাইস, আর নিচের যে লাইনটা এটি হচ্ছে কোয়ান্টিটি। এখন এই কিউ হচ্ছে, কিউতে কি হয়, কিউ হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি। এখন এই কোয়ান্টিটিটা খেয়াল করে দেখুন এই জায়গাতে কতটুকু পণ্য আমরা উৎপাদন করব। আমরা উৎপাদন করব এইটুকু পণ্য যেই জায়গায় আমাদের মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট সমান হবে, সেইখানে আমাদের উৎপাদন হবে। এবার আসুন প্রাইসটা কোথায় নির্ধারণ হচ্ছে। দেখুন প্রাইস নির্ধারণ হচ্ছে যেখানে ডিমান্ড আর অ্যাভারেজ কস্ট সমান হচ্ছে, সেই জায়গায় প্রাইস নির্ধারণ হচ্ছে। এটি মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটের মার্কেটের গ্রাফ। কতটুকু কোথায় প্রাইস নির্ধারণ হবে এবং কোথায় আমাদের কোয়ান্টিটি নির্ধারণ হবে। এবার আমরা দেখব তৃতীয় স্ট্রাকচার, অলিগোপলি মার্কেট। অলিগোপলি মার্কেট, এটার বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। অলিগোপলি মার্কেট মে টেক ডিফারেন্ট মডেল স্ট্রাকচার অ্যান্ড উইথ দ্য প্যাসেজ অফ টাইম ইট মে টেক ডিফারেন্ট শেপ। মানে অলিগোপলি মার্কেটটা এক এক সময় এক এক মডেল ধারণ করতে পারে এবং তার আকৃতিও ভিন্ন হতে পারে। It is much more difficult for an oligopoly to determine at what output it can maximize its profit. কোন অবস্থায় সে অলিগোপলি মার্কেটে তার সর্বোচ্চ মুনাফা অর্জন হবে বা প্রফিট ম্যাক্সিমাইজ হবে, এটি নির্ধারণ করাটা কষ্টকর। There are several basic theories about oligopolistic pricing. অলিগোপলি প্রাইসিং এর ক্ষেত্রে এখানে মানে কয়েকটা থিওরি রয়েছে, 5টি থিওরি রয়েছে অলিগোপলি মার্কেটে মূল্য নির্ধারণের জন্য। সেগুলোর নাম কি? নাম্বার 1 কিনকেট ডিমান্ড মডেল, নাম্বার 2 নন কলুসিভ অলিগোপলি, নাম্বার 3 কার্টেল অর কলিউশন মডেল, নাম্বার 4 প্রাইস লিডারশিপ মডেল, নাম্বার 5
কন্টেস্টেবল মার্কেট মডেল। অলিগোপলি মার্কেটে 5 ধরনের থিওরি রয়েছে প্রাইসিং এর জন্য। কি কি? কিনকেট ডিমান্ড মডেল, নাম্বার 2 নন কলুসিভ অলিগোপলি, নাম্বার 3 কার্টেল or collusion model, number 4 price leadership model, number 5 contestable market model। এই অলিগোপলি মার্কেটের ক্যারেক্টারিস্টিক্সটা কি? অলিগোপলি মার্কেটের হাই ব্যারিয়ার্স টু এন্ট্রি, এই মার্কেটে চাইলেই প্রবেশ করা যাবে না। অলিগোপলি মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য নিষেধ রয়েছে বা বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো মেনে আপনাকে প্রবেশ করতে হবে। নাম্বার 2 প্রাইস মেকিং পাওয়ার। অলিগোপলি মার্কেটে যে বিক্রেতা রয়েছে বা ফার্ম রয়েছে বা যারা সেলার রয়েছে, তারা পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে পারে, নির্ধারণ করতে পারে, তাদের প্রাইস মেকিং পাওয়ার রয়েছে অলিগোপলি মার্কেটে। নাম্বার 3 ডিফারেন্সিয়েটেড প্রোডাক্টস। অলিগোপলি মার্কেটে এক এক পণ্যের সাথে অন্য পণ্যের পার্থক্য রয়েছে, ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট রয়েছে অলিগোপলি মার্কেটে। নাম্বার 4 ম্যাক্সিমাইজড রেভিনিউ। অলিগোপলি মার্কেটে রাজস্বটা কিন্তু ম্যাক্সিমাইজ করা যায়, অর্থাৎ এখানে ফার্মে যেহেতু ফার্মগুলো তার প্রাইস মেকিং করতে পারে, দাম নির্ধারণ করতে পারে, সেজন্য তার রেভিনিউ ম্যাক্সিমাম অর্জন করতে পারে। ইন্টার ডিপেন্ডেন্স অফ ফার্ম। অলিগোপলি মার্কেটে একটা ফার্ম আর একটা ফার্মের উপর নির্ভরশীল থাকে। অলিগোপলি মার্কেটে একটা ফার্ম আর একটা ফার্মের উপর, অর্থাৎ এক ব্যবসা প্রতিষ্ঠান আরেক ব্যবসা প্রতিষ্ঠানের উপরে নির্ভরশীল থাকে। আচ্ছা, তাহলে অলিগোপলি মার্কেটটা কিরকম? এখানে হাই ব্যারিয়ার্স টু এন্ট্রি, চাইলেই এই জায়গায় প্রবেশ করা যাবে না, প্রবেশ করার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে। প্রাইস মেকিং পাওয়ার, যারা বিক্রেতা বা সেলার তারা পণ্যের মূল্য নির্ধারণ করতে পারে। ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, অর্থাৎ এক পণ্য আরেক পণ্যের সাথে মিলে না, এক পণ্য থেকে আরেক পণ্য আলাদা, ডিফারেন্সিয়েটেড। ম্যাক্সিমাইজ রেভিনিউ, এখানে রাজস্ব অনেক অর্থাৎ অধিক রাজস্ব আহরণ করা যায়, অধিক আয় করা যায়। কেন? কারণ যেহেতু সেলার বা ফার্ম তার মূল্যটা নির্ধারণ করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, তাই সে মুনাফাও বেশি অর্জন করতে পারে। ইন্টার ডিপেন্ডেন্স অফ ফার্ম, একটি প্রতিষ্ঠান আরেকটি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল থাকে অলিগোপলি মার্কেটে। আরো কিছু ফিচার দেখি আমরা। অলিগোপলি মার্কেটের বৈশিষ্ট্য কি? ফিউ ফার্মস, এখানে ফার্মের সংখ্যা কম। ফিউ ফার্মস, ফার্মের সংখ্যা কম। নন প্রাইস কম্পিটিশন, এই জায়গায় প্রতিযোগিতা হয় নন প্রাইস কম্পিটিশন। ইন্টারডিপেন্ডেন্স, একটু আগেই আমরা দেখেছি যে এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল, ইন্টারডিপেন্ডেন্স। আন্তঃনির্ভরশীলতা, ইন্টারডিপেন্ডেন্স আন্তঃনির্ভরশীলতা। নাম্বার 4 ব্যারিয়ার্স টু এন্ট্রি অফ ফার্ম, ফার্মগুলো চাইলেই এখানে প্রবেশ করতে পারে না। নাম্বার 5 রোল অফ সেলিং কস্ট, রোল অফ সেলিং কস্ট। আর নাম্বার 4 হচ্ছে নেচার অফ দ্য প্রোডাক্ট, এখানকার প্রোডাক্ট গুলো কিন্তু ডিফারেন্সিয়েটেড, অর্থাৎ একটি পণ্যের সাথে আরেকটি পণ্যের মিল নেই, আইডেন্টিক্যাল। গ্রুপ বিহেভিয়ার, যেহেতু ফার্মের সংখ্যা কম, ফিউ ফার্ম, অল্প কিছু প্রতিষ্ঠান এই মার্কেটে বিদ্যমান রয়েছে, বিক্রেতার সংখ্যা কম, স্বল্প সংখ্যক বিক্রেতা, তাই তাদের গ্রুপ বিহেভিয়ার, অর্থাৎ তাদের মানে এক বিক্রেতার সাথে আরেক বিক্রেতার সংযোগ রয়েছে, তারা দলবদ্ধভাবে আচরণ করে। গ্রুপ বিহেভিয়ার, দলবদ্ধভাবে আচরণ করে, ব্যবহার করে। ইন্টারমিডিয়েট ডিমান্ড কার্ভ, এই জায়গায় একটা মধ্যবর্তীকালীন চাহিদা রেখা রয়েছে। তো অলিগোপলি মার্কেটের বৈশিষ্ট্য যদি পরীক্ষায় আসে আমরা কি দিতে পারবো? নিউ ফার্ম, নন প্রাইস কম্পিটিশন, ইন্টারডিপেন্ডেন্স, ব্যারিয়ার্স টু এন্ট্রি অফ ফার্মস, রোল অফ সেলিং কস্ট, নেচার অফ দ্য প্রোডাক্ট, গ্রুপ বিহেভিয়ার, ইন্টারমিডিয়েট ডিমান্ড কার্ভ। অলিগোপলি মার্কেট, অলিগোপলি মার্কেটের এইখানে একটি চিত্র দেখিয়েছি আপনাদেরকে। দেখুন এখানে কয়টা ছবি আছে? 1 2 3 4 5 6 7, মানে 7 জন মেয়ের ছবি আছে। এখানে চেহারাগুলো দেখতে অনেকটাই একই রকম মনে হচ্ছে। আপনি যখন তাৎক্ষণিকভাবে দেখবেন বা দূর থেকে দেখবেন অথবা কাছে থেকে দেখলেও এক পলক যখন দেখবেন মনে হবে যে এই ছবি, এখানে যাদের ছবি রয়েছে একই ব্যক্তির ছবি মনে হচ্ছে যে বারবার তোলা হয়েছে। প্রকৃতপক্ষে ঘটনা কিন্তু তা নয়, এটাকে আমরা বলি সেম সেম বাট ডিফারেন্ট, অর্থাৎ দেখতে অনেকটা একই রকম হলেও বাস্তবে একই নয়, ভিন্ন। এটিকে বলা হয় সেম সেম বাট ডিফারেন্ট, একই একই কিন্তু বা সমান সমান কিন্তু ভিন্ন।
সেম সেম বাট ডিফারেন্ট। অলিগোপলি মার্কেটের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাও এই ছবির মতোই। অর্থাৎ এক এক সেলারের যে প্রোডাক্ট অন্য সেলারের প্রোডাক্টের সাথে মিল নেই। দেখতে মনে হচ্ছে একই রকম, কিন্তু তার ডিফারেন্স রয়েছে। তার কোয়ালিটিতে, তার মানে ফিচারে, তার কনফিগারেশনে, তার মূল্যে পার্থক্য রয়েছে। অলিগোপলি মার্কেটটা ছোট। এই মার্কেটে সেলারের সংখ্যা কম, কিন্তু সেলাররা যে পণ্য বিক্রয় করে সেই পণ্যের সাথে সামঞ্জস্য রয়েছে, মিল রয়েছে, কিন্তু পার্থক্য রয়েছে। সেম সেম বাট ডিফারেন্ট। আচ্ছা, আমরা একটু দেখি আরেকটা ছবি। এখন আমরা আরেকটা জিনিস আপনাদের বলি। অলিগোপলি মার্কেট বোঝার ক্ষেত্রে আমাদের ঢাকা শহরে দেখুন, পিৎজা ইন রয়েছে, কেএফসি রয়েছে, তারপরে আপনার ম্যাকডোনাল্ড রয়েছে, এরপরে আপনার বার্গার কিং রয়েছে। এই যে চারটা প্রতিষ্ঠানের নাম বললাম, এই প্রতিষ্ঠানগুলোতে আপনি ফাস্ট ফুড পাবেন। ধরুন আপনি পিৎজা খাবেন, এখন বার্গার কিং এর পিৎজা আর পিৎজা ইনের পিৎজা বা কেএফসির পিৎজা, আহ, এই প্রতিষ্ঠানগুলো এই তিনটা প্রতিষ্ঠানই যে নাম বললাম, এরা সবাই পিৎজা বিক্রি করে, তাই না? কিন্তু পিৎজা যে বিক্রি করে, এক প্রতিষ্ঠানের পিৎজার সাথে আরেক প্রতিষ্ঠানের পিৎজার কিন্তু মিল নেই, পার্থক্য রয়েছে। দামেও পার্থক্য রয়েছে, টেস্ট ফ্লেভারেও পার্থক্য রয়েছে। যেহেতু পার্থক্য রয়েছে, এটি হচ্ছে অলিগোপলি মার্কেট। আপনি যদি ম্যাকডোনাল্ডের থেকে খেতে চান, আহ, সেক্ষেত্রে ম্যাকডোনাল্ডের প্রোডাক্ট, ফাস্ট ফুড প্রোডাক্ট একরকম, কেএফসির ফাস্ট ফুড প্রোডাক্ট একটু ডিফারেন্ট। আবার আহ, আপনার কি বলে এটাকে, ডোমিনোস পিৎজা যদি আপনি প্রবেশ করেন, তার ফাস্ট ফুড প্রোডাক্টটা আরেকটু ডিফারেন্ট। এই আবার আমাদের দেশীয় ব্র্যান্ড যেগুলো রয়েছে সেগুলোটা ডিফারেন্ট, কিন্তু প্রোডাক্ট অনেকটা কাছাকাছি। প্রোডাক্টের মানে কি বলে এটাকে, কোয়ালিফিকেশন অনেকটা কাছাকাছি কিন্তু আলাদা। এটা হচ্ছে অলিগোপলি মার্কেট। আপনি শুধু এই ক্ষেত্রেই নয়, ফাস্ট ফুডের ক্ষেত্রে নয়, আরো অনেক ক্ষেত্রেই অলিগোপলি মার্কেটের উদাহরণ রয়েছে, যেখানে সেলারের সংখ্যা কম, বাট এক সেলারের প্রোডাক্টের সাথে আরেক সেলারের প্রোডাক্ট কাছাকাছি থাকবে, কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন। সেটি হচ্ছে অলিগোপলি মার্কেট। সেম সেম বাট ডিফারেন্ট। আমরা এখন দেখবো মনোপলি মার্কেট, একচেটিয়া বাজার। দেখেন, নাম শুনলে বোঝা যায় মনোপলি। এর বাংলা কি? মনোপলি এর বাংলা হচ্ছে একচেটিয়া, মার্কেট এর বাংলা হচ্ছে বাজার। একচেটিয়া বাজার ব্যবস্থা, এই বিষয়ে আমরা এখন শিখব। Number one, there are no close substitute and no competitor, and the product is unique. এখানে তিনটা কথা বলা আছে। মনোপলি মার্কেটের যে প্রোডাক্ট, সেটা প্রোডাক্টটা ইউনিক, এর কোনো বিকল্প নেই। ইউনিক প্রোডাক্ট, এই পণ্যের অন্য কোনো বিকল্প পণ্যই নেই বাজারে। আচ্ছা, নো কম্পিটিটর, এই কোম্পানি বা এই পণ্যের অন্য কোনো প্রতিযোগী নেই। মানে যে আপনি এক দোকানে দাম বেশি চেয়েছে, আরেক দোকানে যাবেন, সেই দোকানই নেই, অর্থাৎ কোনো কম্পিটিটর নেই, বিকল্প ব্যবস্থা নেই। দেয়ার আর নো ক্লোজ সাবস্টিটিউট, তার নিকটতম কোনো সাবস্টিটিউট নেই। নাম্বার টু, হাই ব্যারিয়ার্স প্রিভেন্ট এনি কম্পিটিটরস ফ্রম এন্টারিং। এই মার্কেটে আপনি চাইলেই প্রবেশ করতে পারবেন না। কেন? এখানে অনেক বিধিনিষেধ রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, গভর্নমেন্ট রেগুলেশন রয়েছে। হাই ব্যারিয়ার্স প্রিভেন্ট এনি কম্পিটিটরস ফ্রম এন্টারিং। হাই ব্যারিয়ার্স প্রিভেন্ট এনি কম্পিটিটরস ফ্রম এন্টারিং। মনোপলি মার্কেট, এখানে সীমাবদ্ধতা রয়েছে, যার কারণে এই মার্কেটে চাইলেই প্রবেশ করা যায় না। নাম্বার থ্রি, ডিউ টু হাই ব্যারিয়ার্স টু এন্ট্রি, সুপার নর্মাল ইকোনমিক প্রফিট ইজ পসিবল। যেহেতু এখানে সহজেই এই মার্কেটে প্রবেশ করা যায় না, যেহেতু সহজেই এই মার্কেটে প্রবেশ করা যায় না, সুপার নর্মাল ইকোনমিক প্রফিট ইজ পসিবল ইন দ্য লং রান। দীর্ঘমেয়াদে আপনি কিন্তু সুপার নর্মাল প্রফিট, অর্থাৎ দীর্ঘমেয়াদে আপনি অস্বাভাবিক
অস্বাভাবিক মানে অধিক মুনাফা বা অধিক মুনাফা এক্সেস প্রফিট করতে পারবেন। কেন? কারণ আপনার কোনো কম্পিটিটর নাই, আপনার যে পণ্য সেই পণ্যের কোনো বিকল্প পণ্য নাই, আপনি চাইলেই পণ্যের দাম বৃদ্ধি করতে পারবেন, ভোক্তা অন্য কোথাও এই পণ্য পাবে না, এবং আপনার যে মার্কেট এই মার্কেটে অন্য কেউ প্রবেশও করতে পারবে না, যার কারণে দীর্ঘমেয়াদে এই মার্কেট থেকে বেশি মুনাফা অর্জন করা সম্ভব। Monopoly power gives firm the ability to charge higher price than would be charged in a competitive market. একটা প্রতিযোগিতামূলক বাজারে একটা পণ্যের যে চার্জ বা মূল্য নির্ধারণ করা হয় তার চেয়ে বেশি মূল্যে মনোপলি মার্কেটে মূল্য নির্ধারণ করা সম্ভব। একটা মনোপলি মার্কেটে যত মূল্য নির্ধারণ করা হয় তার চেয়ে বেশি মূল্যে পণ্য কম্পিটিটিভ মার্কেট বা প্রতিযোগিতামূলক বাজারে যে দাম থাকবে তার চেয়ে বেশি দামে পণ্য মূল্য এইখানে নির্ধারণ করা হয়। কেন? কারণ হচ্ছে কম্পিটিটিভ মার্কেটে তো অনেক কম্পিটিটর আছে, প্রতিযোগী আছে। যেহেতু অনেক প্রতিযোগী আছে সেহেতু তার তো আপনার চাইলেই দাম বৃদ্ধি করা যায় না, কারণ বেশি দাম ধরলে বা নির্ধারণ করলে ভোক্তা এক দোকান থেকে আরেক দোকানে যাবে, এক মার্কেট থেকে আরেক মার্কেটে চলে যাবে, এক সেলারের কাছ থেকে অন্য সেলারের কাছে চলে যাবে। এটা একটা ভয় থাকে। কিন্তু মনোপলি মার্কেটে তো সেলারই একজন এবং ওই পণ্যের কোনো বিকল্প নেই, যার কারণে মনোপলি মার্কেটে ফার্ম বেশি মূল্য নির্ধারণ করতে পারে। তাহলে মনোপলি মার্কেটটা কি জিনিস? দেয়ার আর নাম্বার ওয়ান, দেয়ার আর নো ক্লোজ সাবস্টিটিউট। একচেটিয়া বাজারে পণ্যের বিকল্প নেই, নো কম্পিটিটর, কোনো প্রতিযোগিতা নেই। দ্য প্রোডাক্ট ইজ ইউনিক, পণ্যটা থাকে একক, অনন্য, ভিন্ন রঙের পণ্য। হাই ব্যারিয়ার্স প্রিভেন্ট এনি কম্পিটিটর ফ্রম এন্টারিং, এখানে অনেক বাধা নিষেধ থাকে যার কারণে অন্যান্য প্রতিযোগীরা এখানে প্রবেশ করতে পারে না। ডিউ টু হাই ব্যারিয়ার্স টু এন্ট্রি সুপার নর্মাল ইকোনমিক প্রফিট ইজ পসিবল ইন দ্য লং রান। যেহেতু অন্য কোনো প্রতিযোগী মার্কেটে প্রবেশ করতে পারে না সেহেতু দীর্ঘমেয়াদে অস্বাভাবিক মুনাফা অর্জন করা যায়। মনোপলি পাওয়ার গিভস ফার্ম দ্য অ্যাবিলিটি টু চার্জ হায়ার প্রাইস দেন উড বি চার্জড ইন এ কম্পিটিটিভ মার্কেট। একটা প্রতিযোগিতামূলক মার্কেটে যত বেশি মূল্য নির্ধারণ করা হয় তার চেয়ে মানে যেটুকু পণ্য নির্ধারণ করা হয় তার চেয়ে বেশি পণ্য নির্ধারণ করতে পারে মনোপলি মার্কেটে। হাই ব্যারিয়ার্স টু এন্ট্রি আর দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড গিভিং ফার্মস মনোপলি পাওয়ার। যেহেতু অন্য কোনো ফার্ম এখানে এন্ট্রি নিতে পারে না, এই জিনিসটি প্রতিষ্ঠানগুলোকে মনোপলি পাওয়ার বা একচেটিয়া ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ দিয়ে থাকে। সিন্স দেয়ার ইজ অনলি ওয়ান ফার্ম, যেহেতু এখানে একটা মাত্র ফার্ম আছে, দ্য মার্কেট ইজ ফার্ম, মার্কেট ওই ফার্মটা মিলিয়ে বাজার, দ্য মার্কেট যেটা ফার্ম সেটাই বাজার, দ্য মার্কেট ইজ ফার্ম। অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য ফার্মস ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, ফলে মার্কেটের ডিমান্ড কার্ভটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, নিম্নমুখী থাকে। আরো কিছু বৈশিষ্ট্য আছে মনোপলি মার্কেটের, সেটি আমরা একটু দেখি। দ্য অ্যাভারেজ রেভিনিউ অ্যান্ড প্রাইস উইল অলসো বি দ্য ডিমান্ড কার্ভ। এখানে অ্যাভারেজ রেভিনিউ আর প্রাইস এটা মিলিয়ে ডিমান্ড কার্ভ হয়, অর্থাৎ ডিমান্ড, অ্যাভারেজ রেভিনিউ, প্রাইস এই চারটা এক জায়গায় মিলিত হয়। ইফ দ্য ফার্ম ইজ এ সিঙ্গেল প্রাইস মনোপলি দ্য মার্জিনাল রেভিনিউ কার্ভ ইজ বিলো দ্য ডিমান্ড। যদি এটি সিঙ্গেল প্রাইস মনোপলি কোনো মার্কেট হয় সেক্ষেত্রে মার্জিনাল রেভিনিউ কার্ভটা ডিমান্ড কার্ভের নিচে থাকে। দ্য কস্ট কার্ভ ফর এ মনোপলি আর দ্য সেম অ্যাজ এ পারফেক্টলি কম্পিটিটিভ ফার্ম। একটা পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের ক্ষেত্রে কস্ট কার্ভটা মনোপলির ক্ষেত্রে সমান থাকে। Monopolistically competitive firm, the AVC and AFC are rarely needed in this graph. Monopoly মার্কেটের ক্ষেত্রে AVC average variable cost, AFC average fixed cost এগুলোর প্রয়োজন হয় না। A natural monopoly is an industry which captures economies of scale at the allocative efficient quantity, resulting in much lower average cost when there is a large single provider. যদি কোনো বড় পণ্য সরবরাহকারী হয় সেক্ষেত্রে ন্যাচারাল মনোপলিটা, ন্যাচারাল মনোপলি ইজ এন ইন্ডাস্ট্রি হুইচ ক্যাপচার্স ইকোনমিক অফ স্কেল অ্যাট দ্য অ্যালোকেটিভ ইফিসিয়েন্ট কোয়ান্টিটি। অর্থাৎ ইকোনমিক অফ স্কেলটা ক্যাপচার করার সুযোগ আছে মনোপলি মার্কেটের ক্ষেত্রে। These businesses usually have extremely high startup cost. এই হাই স্টার্টআপ কস্ট মানে কি, মনোপলি মার্কেটে ব্যবসা শুরু করার জন্য কিন্তু অনেক বেশি খরচ হয়, মানে বিজনেসটা স্টার্ট করার জন্য আপনার অনেক টাকা খরচ হবে, বাট হ্যাভ এ ভেরি লো মার্জিনাল কস্ট অফ প্রোডাকশন।
কিন্তু মার্জিনাল কস্ট অফ প্রোডাকশনটা কম হবে, মার্জিনাল কস্টটা কম হবে। গভর্নমেন্ট উইল অফেন রেগুলেট ন্যাচারাল মনোপলিস by imposing price ceiling which may be more efficient than the unregulated price. সরকার অনেক সময় মনোপলি মার্কেট নির্ধারণ করে, যেমন দেখুন আমরা বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎ কিন্তু সরকারি প্রতিষ্ঠানে, হয়তো আমরা পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড থেকে বিদ্যুৎ নেই আমাদের বাসায়, অথবা আমরা আরইবি রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, যেটা গ্রামাঞ্চলে ব্যবহৃত হয়, পল্লী বিদ্যুতের থেকে আমরা বিদ্যুৎ সেবা নিতে পারি। আমাদের ঢাকা শহরে আমরা হয়তো ডিপিডিসি থেকে বিদ্যুৎ নিতে পারি, কিংবা ডেস্কো থেকে, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি থেকে আমরা বিদ্যুৎ নিতে পারি। আবার দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু বিদ্যুৎ কোম্পানি রয়েছে, যেমন নেসকো আছে, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন রয়েছে, হ্যাঁ, তো এইগুলো ওয়েস্ট জোন পাওয়ার রয়েছে। অর্থাৎ আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎ গুলো সরকারি কোনো না কোনো কোম্পানির মাধ্যমে আমরা আমাদের বাসায় পেয়ে থাকি, এবং আমরা সরকারকেই এই বিদ্যুতের ব্যয় প্রদান করে থাকি। তো সরকার এক্ষেত্রে তো কোনো অন্য কোনো প্রতিষ্ঠান চাইলেই এই মার্কেটে এন্ট্রি নিতে পারছে না, এটা গভর্নমেন্ট দ্বারা রেগুলেটেড। এটাও এক ধরনের মনোপলিস্টিক, মানে মনোপলি মার্কেট, যেটা গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। The socially optimal price is efficient and creates no dead loss where price equals marginal cost, but the firm may suffer economic losses at this price. Socially optimal price is efficient, এইখানে সামাজিকভাবে যে মূল্যটা থাকে, and creates no deadweight loss, এই জায়গায় কিন্তু কোনো ডেডওয়েট লস হয় না মনোপলি মার্কেটে, যার কারণে প্রাইস ইকুয়ালস মার্জিনাল কস্ট, অর্থাৎ মূল্য আর মার্জিনাল কস্ট সমান হয়ে যায়। বাট কিন্তু দ্য ফার্ম মে সাফার ইকোনমিক লসেস এট দিস প্রাইস। দেখুন মনোপলি মার্কেট একটা মাত্রই সাপ্লায়ার, এর অন্য কোনো বিকল্প নেই। আমরা যে বাংলাদেশে রেল ব্যবহার করি, মেট্রো রেল বলেন, কমিউটার ট্রেন বলেন, আন্তনগর ট্রেন বলেন, অথবা লোকাল ট্রেন বলেন, যতগুলো ট্রেন সার্ভিস রয়েছে আমাদের দেশে, এই ট্রেনগুলো কারা সব মানে এটার মালিকানা কার? বাংলাদেশ সরকারের, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে। এখন রেলের অন্য কোনো রেলে সরকারের এই বাংলাদেশ রেলওয়ে ব্যতীত এই লাইনে অন্য কোনো গাড়ি চলাচল করে না, কোনো রেলগাড়ি চলাচল করে না। আপনি যদি বিমানে করে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চান, আপনি বাংলাদেশ বিমানেও যেতে পারবেন ঢাকা থেকে চট্টগ্রাম, আবার আপনি ইউএস বাংলা এয়ারলাইন্সেও যেতে পারবেন, আপনি নভো এয়ারেও যেতে পারবেন। অর্থাৎ এই ক্ষেত্রে কম্পিটিটর আছে আকাশপথে। আপনি যদি নৌপথে ঢাকা থেকে খুলনা যেতে চান, আপনি জাহাজে যেতে পারেন। ঢাকা থেকে বরিশাল যেতে চান, আপনি জাহাজে যেতে পারবেন, লঞ্চে যেতে পারবেন। বিভিন্ন কোম্পানির লঞ্চ রয়েছে, আবার সরকারি স্টিমারও রয়েছে, বিআইডব্লিউটি এর বিকল্প আছে সেখানে, কিন্তু এখানে কোনো বিকল্প নাই। এটা হচ্ছে একচেটিয়া বিজনেস। মনোপলি মার্কেট হচ্ছে এই ঠিক এই রকম, যেখানে একটাই সাপ্লায়ার, এর অন্য কোনো বিকল্প নাই, আপনাকে সেবা নিলে তার কাছ থেকেই নিতে হবে। এটিকেই বলা হয় মনোপলি মার্কেট, বাংলায় বলা হয় একচেটিয়া বাজার ব্যবস্থা। একচেটিয়া বাজার ব্যবস্থা। মেট্রো রেল সার্ভিসটা সরকারি প্রতিষ্ঠান, এই সার্ভিসটা আপনি যে গ্রহণ করলে সরকারি মানে রাজস্ব পাবেন। এখন ধরুন উত্তরা থেকে মতিঝিলের যে ভাড়া রয়েছে, সেই ভাড়া যদি সরকার বৃদ্ধি করে, আপনার কিন্তু বিকল্প কোনো রাস্তা মানে পথ নেই, মেট্রো রেল নেই যেটাতে আপনি, অথবা বিকল্প কোনো কোম্পানি নেই যেই কোম্পানির সেবা আপনি কম মূল্যে গ্রহণ করতে পারেন। আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, অথবা ঢাকা থেকে সরাসরি, এখন তো কক্সবাজার ট্রেনে যাওয়া যায়, বা পঞ্চগড়ে যাবেন আপনি ট্রেনে করে, আপনি রাজশাহী যাবেন ট্রেনে করে, ঢাকা কমলাপুর স্টেশন থেকে রাজশাহী স্টেশনে যাবেন, আপনি যেটি ট্রেনের ভাড়া রয়েছে সেই ভাড়াতেই আপনাকে যেতে হবে, আপনাকে বিকল্প কোনো ভাড়া ব্যবহার করার সুযোগ নেই। এটি মনোপলি মার্কেট। আসুন আরো কিছু উদাহরণ দেখি বেসরকারি খাতে। এইখানে দেখুন গ্রামীণ ফোনের বর্তমান লোগো হচ্ছে এটি, আর গ্রামীণ ফোনের শুরুর দিকের লোগো 2000 সাল থেকে শুরু করে তার পরবর্তী সময় পর্যন্ত লোগো হচ্ছে এটি। এখন গ্রামীণ ফোন যখন বাংলাদেশে প্রথম ব্যবসা শুরু করে, তখন কিন্তু টেলিটক ছিল না, রবি ছিল না, বাংলালিংকও ছিল না। গ্রামীণ ফোনের কাছাকাছি সময় শুধু সিটি সেল ছিল। তো গ্রামীণ ফোন যখন, এবং সিটি সেলের কিন্তু নেটওয়ার্ক সারা বাংলাদেশে বিস্তৃত ছিল না। সিটি সেলের মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যেত না, গ্রাম অঞ্চলে তো সিটি সেলের নেটওয়ার্ক পাওয়াই যেত না, শুধু শহর কেন্দ্রিক ছিল। গ্রামীণ ফোন এসে করলো কি, সারা দেশে গ্রাম থেকে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে দুর্গম পাহাড়ি অঞ্চলে নেটওয়ার্ক ছড়িয়ে দিল, টাওয়ার বসালো।
এই যে তারা টাওয়ার বসালো, এই টাওয়ার বসানোর দ্বারা তারা তাদের নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে দিল। মানুষ তখন গ্রামীণ ফোনের সিম ব্যবহার করতেছে। গ্রামীণ ফোন যখন সিম বিক্রি করতো, এই সিম 2000 টাকা, 2000 টাকার বেশিও সিম ছিল। যেমন এখানে দুটো সিমের মূল্য আছে, একটা 7600, একটি 2600। এগুলো প্রথম দিকের ঘটনা। এখন কি গ্রামীণ ফোনের এত দামে সিম বিক্রি হয়? হয় না। 200 টাকায় তো সিম পাওয়া যায়, 100 টাকাতেও গ্রামীণ ফোনের সিম পাওয়া যাচ্ছে, যাচ্ছে না? 200 টাকায় সিম কিনলে 200 টাকার ভিতরে 150 টাকা তো টক টাইমই পাওয়া যাচ্ছে, ফ্রি এসএমএস পাওয়া যাচ্ছে, ফ্রি ইন্টারনেট পাওয়া যাচ্ছে। এখন কেন, কেন এত কম দাম? কারণ এখন মার্কেটে বাংলালিংক আছে, রবি আছে, এয়ারটেল আছে। হ্যাঁ, রবি বর্তমান নাম, পূর্বে একে একটেল বলা হতো। এয়ারটেল বর্তমান নাম, যার পূর্বের নাম ছিল ওয়ারিদ। তো টেলিটক রয়েছে। তো গ্রামীণ ফোন যদি তার সিমের মূল্য বেশি নির্ধারণ করে, তাহলে বাংলালিংক তার দাম কমিয়ে দিবে। যখন বাংলালিংক দাম কম রাখবে, জনগণ তো আর গ্রামীণ ফোনের সিম ব্যবহার করবে না, বাংলালিংকের সিম ব্যবহার করবে। এখন আসুন, গ্রামীণ ফোন যদি ইন্টারনেটের ব্যালেন্স মানে ইন্টারনেটের চার্জ, প্রতি মেগাবাইট ইন্টারনেটের মূল্য, 1 জিবি ইন্টারনেটের মূল্য বেশি রাখে, আর এয়ারটেল যদি কম রাখে, তাহলে মানুষ গ্রামীণ ফোনের সিম ব্যবহার করবে না, ইন্টারনেট এয়ারটেল থেকে ব্যবহার করবে। বিষয়টা হচ্ছে এইরকম। যখন গ্রামীণ ফোন এককভাবে ব্যবসা করেছে বাংলাদেশে, তখন তার কল রেট বেশি ছিল, তার সিমের মূল্য বেশি ছিল। কেন? কারণ তৎকালীন সময়ে দেশে আর কোনো মোবাইল অপারেটর কোম্পানি ছিল না যাদের নেটওয়ার্ক বিস্তৃত। যার কারণে একচেটিয়া ব্যবসা করেছে গ্রামীণ ফোন। এই যে আমরা কথায় কথায় বলি না, একচেটিয়া ব্যবসা, একচেটিয়া ব্যবসা করছে, যেই দাম নির্ধারণ করছে ভোক্তারা সেই দামই ওটা ক্রয় করতে বাধ্য হচ্ছে। এটাকে ইংরেজিতে বলা হয় মনোপলি, বা ইকোনমিক্সে বলা হয় মনোপলি মার্কেট স্ট্রাকচার। আমাদের মার্কেট স্ট্রাকচার কয় ধরনের? 4 ধরনের: পারফেক্ট কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি, মনোপলি। পারফেক্ট কম্পিটিশন হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক ব্যবসা, মনোপলিস্টিক কম্পিটিশন হচ্ছে একচেটিয়া আর হচ্ছে প্রতিযোগী, দুটোর সম্মিলিত রূপ অলিগোপলি। আর হচ্ছে মনোপলি, মনোপলি হচ্ছে একচেটিয়া ব্যবসা। আচ্ছা, এখন আসুন, গ্রামীণ ফোনের পাশাপাশি কল রেটও আমাদের, এখনো মনে পড়ে, ছোটবেলায় এমন সময় ছিল প্রতি মানে কল রেট 10 টাকা করেও গ্রামে দোকানে কল রেট ব্যবহার হতো। কারণ তখন মানুষের কাছে এত মোবাইল ফোনও ছিল না। দোকানে গিয়ে মোবাইল ফোন মানে কিছু দোকান থাকতো, সেইখানে মোবাইল ফোন থাকতো, মানুষ গিয়ে সেখানে কথা বলতো মিনিট হিসাব করে করে, এবং কথা বলে তার টাকা দিত। এখন মানুষের হাতে হাতে ফোন, ঘরে ঘরে ফোন, একজন একই ঘরে একাধিক মোবাইল রয়েছে, একই ব্যক্তির কাছে একের অধিক মোবাইল ফোন রয়েছে, ও একের অধিক মোবাইল সেট রয়েছে, একের অধিক মোবাইল সিম রয়েছে। যার কারণে এখন আর কল রেট 10 টাকা, 8 টাকা, 6 টাকা, 2 টাকায় নেই, তার চেয়ে অনেক কমে গেছে কল রেট। তো মনোপলি মার্কেট গ্রামীণ ফোনের এখন আর নেই, এক সময় ছিল। আসুন আরেকটি, কয়েকটি উদাহরণ দেখাই মনোপলি মার্কেটের। এই দেখুন, মোবাইল বা আমাদের দেশে মোবাইল সেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত যে মোবাইল সেট ছিল এক সময়, নোকিয়া মোবাইল ফোন, নোকিয়া মোবাইল সেট, হ্যান্ডসেট। আমরা সবাই এই হ্যান্ডসেট সম্পর্কে কম বেশি পরিচিত, কারণ আমাদের পূর্ববর্তী সময়ে আমাদের গার্ডিয়ানরা, পিতা মাতা বা আঙ্কেল, তাদের হাতে এই নোকিয়া হ্যান্ডসেট থাকতো। এখন হয়তো অনেক উন্নত মানের মোবাইল সেট আমাদের সবার কাছেই রয়েছে। এই যে নোকিয়া সেট যখন বাজারে বাজারজাত করা হলো, তখন এই সেটের যে মূল্য ছিল, এই সেটের কিন্তু বিকল্প মোবাইল তেমন একটি বাজারে থাকতো না। এখন কত ধরনের মোবাইল কোম্পানি রয়েছে, আপনার শাওমি, রিয়েলমি, ওপো, তারপরে টেকনো, মানে চীনে, মেড ইন চায়না, মানে চীন কর্তৃক প্রস্তুতকৃত প্রচুর মোবাইল সেট রয়েছে। আমাদের দেশেও তো মোবাইল প্রস্তুত হচ্ছে ওয়ালটনের। তো এই যখন নোকিয়া বা মার্কেটে ব্যবসা করত, তখন তারা এককভাবে বিজনেস করেছে নোকিয়া সেট। কেন? কারণ হচ্ছে এর বিকল্প কোনো মোবাইল সেট তখন ছিল না। যার কারণে তারা ইচ্ছা মতো মানে এই মানে প্রোডাক্ট গুলো সেল করেছে এবং মূল্য নির্ধারণ করেছে, সেই মূল্যেই জনগণ ওই মোবাইল সেট ক্রয় করেছে। আসুন, পটেটো ক্রেকার্স, এটা হচ্ছে বোম্বে সুইটসের। দেখুন, আপনি আমাদের ঢাকা শহর বলেন, দেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা শহর, আপনি একেবারে একটা চরাঞ্চলে যান, দুর্গম পাহাড়ে যান, বান্দরবনের কোনো পাহাড়ি এলাকায় যান, আপনি ভোলার চরফেশনে যান, মনপুরা যান, পঞ্চগড়ের কোনো শেষ বর্ডারে চলে যান, আপনি বাংলাদেশের সীমান্তবর্তী কোনো এলাকায় যান, যেই জায়গায় যাবেন সেইখানে পটেটো চিপস পাবেন।
ছোট দোকান বড় দোকান সব জায়গায় পাবেন। আমাদের কিন্তু এখন অনেক ধরনের এই মানে পটেটো চিপসের মানে কি বলে এটা ব্র্যান্ড রয়েছে অনেক, কিন্তু জনগণ চিপস বলতে মানে বাচ্চারাও মনে করে যে চিপস মিন্স পটেটো চিপস। এই পটেটো এক সময় একক পণ্য হিসেবে ছিল বাজারে। যখন অনেক কোম্পানি এই পটেটো ক্রেকার্স তৈরি করা শুরু করলো, এখন তার কম্পিটিটর তৈরি হয়েছে। কিন্তু যখন কোনো কম্পিটিটর ছিল না, তখন কিন্তু একচেটিয়া মার্কেট ছিল তা। এখন আসুন মনোপলি। আর একটি উদাহরণ দেখাচ্ছি, এইখানে একটি সেলাই মেশিন দেখা যাচ্ছে, এটা কিন্তু সিঙ্গার। আপনি দেখবেন আমাদের দেশে যারা দর্জি হিসাবে যারা কাজ করত, বিভিন্ন জায়গায় পোশাক সেলাইয়ের জন্য জামা কাপড় সেলাই করতো, এই মেশিন সিঙ্গারের মেশিনটি ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত মেশিন, সবচেয়ে বেশি সেল হতো এবং মানুষ সবচেয়ে বেশি এই মেশিনটাই ক্রয় করত। এর একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সিঙ্গার সেলাই মেশিন। এখন অনেক প্রতিষ্ঠানই বা অনেক কোম্পানি এই সেলাই মেশিন তৈরি করেছে। আমাদের যে সিঙ্গার কোম্পানি দেখছেন ইলেকট্রনিক্স, এই সিঙ্গার কোম্পানি কিন্তু আদি ব্র্যান্ড হচ্ছে সিঙ্গার সেলাই মেশিন। এখন অনেক কোম্পানি এই সেলাই মেশিন তৈরি করে, কিন্তু যখন এই কোম্পানিগুলো ছিল না, তখন মার্কেটে একচেটিয়া ব্যবসা কে করেছে? সিঙ্গার সেলাই মেশিন করেছে। এটি হচ্ছে মনোপলি মার্কেটের উদাহরণ। মানে কোনো কম্পিটিটর নাই, এমন একটি পরিস্থিতি, একটাই সেলার, তার কাছ থেকেই পণ্য ক্রয় করতে হবে। এটিকেই বলা হয় মনোপলি মার্কেট। মনোপলি মার্কেটের গ্রাফটা দেখুন, কিরকম গ্রাফ দেখুন। এই যে এখানে বাংলায় দেওয়া আছে, আবার এইদিকে ইংরেজিতে দিয়েছে এমসি। এমসি মানে মার্জিনাল কস্ট, যার বাংলা হচ্ছে প্রান্তিক ব্যয়। এটিসি এভারেজ টোটাল কস্ট। ডিতে কি হয়? ডিতে হচ্ছে ডিমান্ড ইকুয়াল এভারেজ রেভিনিউ ইকুয়াল প্রাইস। ডিমান্ড ইকুয়াল এভারেজ রেভিনিউ ইকুয়াল প্রাইস। এমআর, এমআর এ কি হয়? মার্জিনাল রেভিনিউ। এখন আসি, এটা পিএফ। পিএফ হচ্ছে প্রাইস ফর ফার্ম। কিউএফ, কিউএফ হচ্ছে কোয়ান্টিটি অফ ফার্ম। নিচের যে লাইনটা এটা হচ্ছে কিউ। কিউ মানে কোয়ান্টিটি, কোয়ান্টিটির বাংলা হচ্ছে পরিমাণ, অর্থাৎ আমার কতটুকু পরিমাণ উৎপাদন হবে। আচ্ছা, পি হচ্ছে প্রাইস, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, লম্বা লম্বা যে লাইনটা আছে ও উলম্ব আকারে, এটা হচ্ছে ভার্টিক্যাল, আর যেটা ভূমির সাথে থাকবে সেটা হচ্ছে হরাইজন্টাল লাইন। ভূমির সাথে এটা কোয়ান্টিটি, আর উপরেটা হচ্ছে প্রাইস বা মূল্য। এখন দেখুন এইখানে মার্জিনাল কস্ট আর মার্জিনাল রেভিনিউ যেখানে একত্রিত হবে, এটা তো আমরা আজকের ক্লাসে কয়েকবার দেখেছি যে মার্জিনাল কস্ট আর মার্জিনাল রেভিনিউ যে জায়গায় একত্রিত হবে, সেই জায়গায় হবে আমার ওইটুকু পণ্য একটা ফার্ম উৎপাদন করবে, কোয়ান্টিটি অফ ফার্ম। আচ্ছা, প্রাইসটা কোথায় নির্ধারণ হচ্ছে? প্রাইসটা নির্ধারণ হচ্ছে এই জায়গাতে। দেখুন এই জায়গাতে কিভাবে নির্ধারণ হচ্ছে, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ সমান এভারেজ রেভিনিউ সমান প্রাইস। এই জায়গাতে পণ্যের প্রাইস নির্ধারণ হচ্ছে। আর এই যে হলুদ যে রেখাটা, এটা হচ্ছে কস্ট, এভারেজ টোটাল কস্ট, এটিসি। অর্থাৎ তার কস্ট হচ্ছে এই জায়গায়, কিন্তু দাম নির্ধারণ হচ্ছে এই জায়গায়। মাঝখানের যে গ্যাপ, এটাই কিন্তু হচ্ছে ফার্ম। এবং এইখানে দেখুন অনেক টাকা প্রফিট হচ্ছে। এই যে এই জায়গায় একটু শ্যাডো দেওয়া রয়েছে, আবসা আবসা রং দেওয়া রয়েছে, এইটি হচ্ছে ইকোনমিক প্রফিট বা মুনাফা। আমরা বলেছি যে মনোপলি মার্কেটে যেহেতু অন্য কোনো কম্পিটিটর নেই, অন্য কোনো মানে ফার্ম নেই যে আমার পণ্যটা বিক্রি করতে পারে, আমি একাই এই পণ্য বিক্রি করছি, এরকম পরিস্থিতিতে বেশি মূল্যে পণ্য নির্ধারণ মানে বিক্রি করা সম্ভব হয় এবং বেশি মুনাফা অর্জন করা যায়। এটি হচ্ছে মনোপলি মার্কেটের গ্রাফ। এটিকে বাংলায় যেমন এমসি প্রান্তিক ব্যয়, এম আর প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ, তারপর হচ্ছে ডি হচ্ছে বাজার চাহিদা, তারপরে এটিসি এভারেজ টোটাল কস্ট মানে গড় উৎপাদন ব্যয়। হ্যাঁ, এরপরে হচ্ছে এই অংশটা হচ্ছে একচেটিয়া মুনাফা, যেটা শাডো করা রয়েছে। একদিকে হচ্ছে উৎপাদন ব্যয়, আরেকদিকে পরিমাণ। এটি মনোপলি মার্কেট। এখন আমরা দেখব চার ধরনের মার্কেটের সামঞ্জস্য কি, পার্থক্য কি, সেটা একটু আমরা দেখি। কি ফিচার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আপনার এই পারফেক্ট কম্পিটিশনের সাথে মনোপলিস্টিক মার্কেটের পার্থক্য কি, আপনারা এটা লিখবেন। যদি আসে পারফেক্ট কম্পিটিশনের সাথে মনোপলি মার্কেটের সামঞ্জস্য কি এবং পার্থক্য কি, বা মিল কোথায় অমিল কোথায়, তাহলে এই গ্রাফটা আপনার পরীক্ষায় দেবেন। এইখানে কি কি আছে, অথবা বৈশিষ্ট্য যদি আপনাদের লিখতে দেন, তাও এই গ্রাফটি ব্যবহার করতে পারবেন। আসেন, প্রথম কলাম হচ্ছে নাম্বার অফ সেলার মানে বিক্রেতার সংখ্যা। পারফেক্ট কম্পিটিশন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এখানে যেহেতু পারফেক্ট কম্পিটিশন, সবাই কম্পিটিশন করে, এখানে অসংখ্য নিউমেরাস মানে অসংখ্য বিক্রেতা রয়েছে। আপনি নীলক্ষেতে যাবেন, ঢাকা শহরে নীলক্ষেতে বইয়ের দোকান রয়েছে, এখানে এক মানে মোর দেন 100 বইয়ের দোকান রয়েছে।
আপনি এই দোকানে দেখবেন ভালো লাগছে না, আরেক দোকানে যাবেন, সেখানে ভালো লাগছে না, আরেক দোকানে যাবেন, এইখানে পছন্দ হচ্ছে না, আরেক দোকানে যাবেন। এখানে সেলারের সংখ্যা অনেক বেশি, পারফেক্ট কম্পিটিশন। আচ্ছা, মনোপলিস্টিক মার্কেটে সেলারের সংখ্যা এখানেও বেশি, যেহেতু এটাও একটা কম্পিটিশন। অলিগোপলি মার্কেটে সেলারের সংখ্যা ফিউ, অল্প কিছু সেলার রয়েছে। আমরা যেমন দেখেছিলাম, যেমন ফাস্ট ফুডের জন্য যদি আমরা ফরেন ব্র্যান্ড ধরি, কেএফসি, পিৎজা হাট, ম্যাকডোনাল্ড, ডোমিনোস পিৎজা, এরকম কিছু ব্র্যান্ড রয়েছে, মানে এখানে ব্র্যান্ডের সংখ্যা কম, ফিউ। অলিগোপলি মার্কেটে সেলারের সংখ্যা কম। আর মনোপলি মার্কেটে সেলার তো একজন, নাম্বার ওয়ান সেলার। আচ্ছা, এবার আমরা আসি নেচার অফ প্রোডাক্ট। পারফেক্ট কম্পিটিশনে প্রোডাক্ট গুলো একই ধরনের, হোমোজিনিয়াস, মানে একই ধরনের প্রোডাক্ট, একটার সাথে আরেকটা তেমন পার্থক্য করা যায় না। আচ্ছা, মনোপলিস্টিক মার্কেটটা কি ডিফারেন্সিয়েটেড, একটার পণ্য আরেকটার পণ্যের সাথে কিছুটা আলাদা। অলিগোপলি মার্কেটে হোমোজিনিয়াস এন্ড ডিফারেন্সিয়েট দুটো বিষয় আছে, বলেছিলাম না, সেম সেম বাট ডিফারেন্ট, সেম সেম বাট ডিফারেন্ট, দেখতে একই রকম কিন্তু আলাদা আলাদা, এটার নাম হচ্ছে অলিগোপলি মার্কেটে। অনেক দেখতে কাছাকাছি মনে হলো, প্রকৃতপক্ষে দুটো পণ্যই আলাদা আলাদা। আচ্ছা, যেমন স্যামসাং এর মোবাইল ফোন আর অ্যাপলের মোবাইল ফোন দেখতে অনেকটা কাছাকাছি মনে হলো, ফিচার গুলো কিন্তু আলাদা। মনোপলি মার্কেটের প্রোডাক্টটা কিরকম, প্রোডাক্টটা হচ্ছে ইউনিক, এর কোনো বিকল্প প্রোডাক্ট নেই। আসেন, কন্ট্রোল ওভার প্রাইস, তৃতীয় কলাম। মনোপলি মার্কেটে ফার্মের কিন্তু কোনো কন্ট্রোল নাই, কারণ বাজারে ডিমান্ড এবং সাপ্লাই, চাহিদা আর যোগানের ভিত্তিতে দাম নির্ধারণ হয়, এখানে কোনো কন্ট্রোল নাই। মনোপলিস্টিকে সাম কন্ট্রোল, কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। অলিগোপলি মে হ্যাভ সিগনিফিক্যান্ট কন্ট্রোল, এইখানে তাৎপর্যপূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব, কারণ বিক্রেতার সংখ্যা তো কম। আর মনোপলি সিগনিফিক্যান্ট কন্ট্রোল, এখানে বিক্রেতা যেহেতু একজন, সে যেভাবে চাবে সেভাবে দাম নির্ধারণ হবে। বাংলাদেশ রেলওয়ে এর মালিককে বাংলাদেশ সরকার, সরকার যদি চায় রেলের ভাড়া বৃদ্ধি করতে পারবে, সরকার যদি চায় রেলের ভাড়া কমাইতে পারবে, হ্রাস করতে পারবে, কারণ এইটার কন্ট্রোলিং পাওয়ার একজনের কাছেই রয়েছে। এই কারণে সিগনিফিক্যান্ট কন্ট্রোল এই মনোপলি মার্কেটে আছে। পারফেক্ট কম্পিটিশন, এন্ট্রি আর এক্সিট, মানে বাজারে প্রবেশ করা আর বাজার থেকে বের হওয়া, বা এই মার্কেটে ব্যবসা করা বা ব্যবসা বন্ধ করা, এটা একেবারেই উন্মুক্ত। আপনি নীলক্ষেতে যাবেন, বইয়ের দোকান, এখানে চাইলেই আপনি একটা দোকান ভাড়া নিয়ে বই বিক্রি করতে পারেন, আবার চাইলেই সেখান থেকে বই বইয়ের ব্যবসা ক্লোজ করে আসতে পারেন। কিন্তু আমাদের দেশে ধরুন, আপনি যদি বিদ্যুৎ উৎপাদন করতে যান, সরকার আপনাকে বিদ্যুৎ উৎপাদনের লাইসেন্স নিতে গেলে অনেক সীমাবদ্ধতা রয়েছে, চাইলেই আপনি এই মার্কেটে প্রবেশ করতে পারবেন না, এখানে ভেরিয়ার রয়েছে। হ্যাঁ, মনোপলিস্টিক মার্কেটের ক্ষেত্রে এন্ট্রিটা রেস্ট্রিক্টেড, কিন্তু পারফেক্ট কম্পিটিশনে সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, এরপরে আসেন অলিগোপলি। অলিগোপলিতে কিছু কিছু ক্ষেত্রে আপনার এটা উন্মুক্ত, কিছু কিছু ক্ষেত্রে বাধা নিষেধ রয়েছে। আর মনোপলি কি এন্ট্রি রেস্ট্রিক্টেড, এন্ট্রি রেস্ট্রিক্টেড মানে এইখানে আপনার প্রবেশ করা একেবারেই নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে, আপনি চাইলে এই জায়গায় প্রবেশ করতে পারবেন না। পারফেক্ট কম্পিটিশনে প্রবেশ করাটা সবার জন্য উন্মুক্ত, কিন্তু মনোপলি মার্কেটে প্রবেশ করাটা উন্মুক্ত না। এই হচ্ছে আমাদের আজকের মার্কেট স্ট্রাকচারের ক্লাস। তাহলে মার্কেট স্ট্রাকচার কত ধরনের? চার ধরনের। নাম্বার ওয়ান, পারফেক্ট কম্পিটিশন; টু, মনোপলিস্টিক; নাম্বার থ্রি, অলিগোপলি; নাম্বার ফোর, মনোপলি। ভিউয়ার্স, এইখানেও একটি গ্রাফ রয়েছে, পারফেক্ট কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি, মনোপলি মার্কেট। মনোপলি মার্কেটে একজন মাত্র সেলার, অলিগোপলিতে তিনজন সেলার, মনোপলিস্টিকে কয়েকজন সেলার আছে, আর পারফেক্ট কম্পিটিশন অনেক সেলার। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এই ক্লাসটি সরবরাহ করা হয়েছে। আপনারা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ও ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রাজীব খান সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।